হয়েছিল। হ্যাঁ, তো তোমাদের এই সেমে যে সাবজেক্টটা আমি পড়াবো সেটা মাইক্রো প্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার। তো প্রথমে মাইক্রো প্রসেসর আছে, তো প্রথমে মাইক্রো প্রসেসর দিয়ে শুরু করা যাক, তারপর মাইক্রো কন্ট্রোলারে যাওয়া যাবে। তো তোমাদের কি কোনো আইডিয়া আছে মাইক্রো প্রসেসর কি জিনিস? ম্যাম ওই যে ল্যাপটপে যেই প্রেজেন্ট থাকে প্রসেসর গুলো i5 যেই জেনারেশন গুলো যেগুলো মাইক্রো প্রসেসর বলে। মানে বেসিক্যালি সিপিইউ তো, মানে হ্যাঁ, আমাদের যে সেন্ট্রাল সিপিইউ। প্রসেসিং ইউনিট আছে সেই সিপিইউই হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর বলতে পারো। তো প্রসেসর মিন্স হুইচ পারফর্মস আ টাস্ক, বেসিক্যালি যেটা একটা কিছু প্রসেস করে। তো মাইক্রোটা কেন মাইক্রোটা? বিকজ অফ দ্য সাইজ। এগুলো এতটাই সাইজে ছোট, আগেকার দিনের কম্পিউটার দেখলে দেখতে পাবে যে ওখানে সিপিইউ এর সাইজ কত বড় হতো। আস্তে আস্তে ইভ্যালুয়েশন হতে হতে এগুলোতে আমরা এখন এতটাই কম্প্যাক্ট সাইজে আনতে পেরেছি। সরি। তো এখন আমাদের মাইক্রো প্রসেসর আমাদের আইসিতে অনেকটা কম্প্যাক্ট, অনেক বেশি। আমরা যদি ইভ্যালুয়েশন গুলো দেখি তখন তোমরা দেখতে পাবে যে কতটা আমাদের সাইজ কমাতে পেরেছি, কিভাবে ইভ্যালুয়েট হয়েছে। প্রথম দিকে যেগুলো আমাদের তৈরি হতো সেগুলোর কিরকম সাইজ হতো। তো বেসিক্যালি মাইক্রো প্রসেসর মানে একটা ছোট কম্প্যাক্ট সিপিইউ, আমাদের একটা প্রসেসিং ইউনিট যেটা কিছু একটা প্রসেস করে, একটা পারফর্ম করে একটা টাস্ককে। তো মাইক্রো প্রসেসর কি? ম্যাম 8085 থেকে ইন্ডিকেট করা হচ্ছে নাকি? হ্যাঁ, তোমাদের মাইক্রো প্রসেসরে দুটো আছে, 8085 আর 8086। আগে আগে 8085 এ শুরু হবে, কারণ 8085 এর পরেই 8086 এসেছে। আর 5056 এরকম বলে কিছু একটা ছিল নাকি? 5056 সিলেবাসে? মাইক্রো, এটা তো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলারের কথা বলছি। ও, মাইক্রো কন্ট্রোলার পরে হবে, আগে মাইক্রো প্রসেসর তারপর মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে। বুঝতে পেরেছো কে বলছিলে? হ্যাঁ ম্যাম। তো মাইক্রো প্রসেসর ইজ বেসিক্যালি আ একটা প্রোগ্রামেবল। ওভারভিউ করে দেবেন? হ্যাঁ বলো। সিলেবাসটা একটা ওভারভিউ করে দেবেন ছোট ছোট করে? আচ্ছা আচ্ছা, পিডিএফ থেকে দেখাবো। তাহলে বেস্ট হয়, সব জিনিসগুলো একটা আগে। হ্যাঁ, পিডিএফ থেকে দেখান। আমার কাছে পিডিএফটা, ওয়েট, লেট মি চেক। আচ্ছা, এই যে প্রবলেম শুরু হলো, জানি তো। আরে দেখো, সিলেবাস দেখতে পাচ্ছ? তো প্রথমেই তোমাদের যে মডিউলটা আছে মাইক্রো প্রসেসর 8085 এন্ড 8086, এরকম ভাবেই লেখা আছে, জেনারেল ভাবে লেখা। হলে আমার কথা শোনা যাচ্ছে তো? দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছ না মানে? আটকে গেল তো ওখানে, অ্যাকাউন্ট ইসি ওখানে সার্চ করে আটকে গেছে তো আচ্ছা, স্ক্রিনটাতে দাঁড়াও আমার দাঁড়াও কাছে। দাঁড়াও দাঁড়াও। ম্যাম আমার কাছে ঠিক আসছিল। ও, আসছিল, তাহলে হয়তো ওর নেটওয়ার্ক ইস্যু, আমি তো আবার অফ আমার করে কাছে দিয়ে অন দেখাচ্ছে। করলাম। যাই হোক, এবার দেখো আমি আবার শুরু করেছি, শেয়ার কর। দেখো তো শেয়ার হয়েছে কিনা। প্রিয়াঙ্কা দেখো।
হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ, তো প্রথম যে মডিউলটা আছে তোমাদের মাইক্রোপ্রসেসর 8085 এন্ড 8086, পিন ডায়াগ্রাম, মেমরি, ডেটা স্ট্রাকচার আর অ্যাক্সেস। প্রথমে ওভারভিউ অফ মাইক্রো কম্পিউটার্স, তারপরে আছে বিল্ডিং ব্লকস আছে। তো বেসিক্যালি আমরা যেটা দিয়ে শুরু করব, যেরকম ভাবে আমরা 8085 দিয়ে শুরু করব। 8085 এর সব রকম জিনিসপত্র দেখবো, আর্কিটেকচার দেখবো, কিভাবে রেজিস্টার্স থাকে সেভাবে দেখবো, আমরা ইনস্ট্রাকশন সেটস পড়বো, আমরা মেশিন সাইকেলের ওখানে পড়বো, সবকিছু যা যা আছে অ্যাড্রেসিং মোডস দেখবো, যা যা আছে, টাইমিং ডায়াগ্রামের পার্ট পড়বো, যা যা আছে। তারপরে 8086 এ যাব। অ্যান্ড তাছাড়া এখানে তারপর আমাদের কিছু পেরিফেরাল ডিভাইস আছে, যেখানে সিরিয়াল ইনপুট আউটপুট বা প্যারালাল ইনপুট আউটপুট বা অ্যানালগ টু ডিজিটাল বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যেগুলো আছে আমাদের, এ টু ডি বা ডি টু এ কনভার্টার, এই পার্টগুলো তারপরে যাব। তো আপাতত যেরকম প্ল্যান আছে তোমাদের, তো এইখান থেকে এতটা মডিউল 2 পর্যন্ত আমি ক্লাস নেওয়ার পরে প্রীতম স্যার ক্লাস নেবেন। তো সেই জন্যই প্রীতম স্যার আমার পরে শুরু করবেন, উনি মাইক্রো কন্ট্রোলারের পার্টটা পড়াবেন। কোনো অসুবিধা? না, না ম্যাম অসুবিধা ঠিক নেই। আছে। আমি হ্যাঁ ঠিক বলো, আছে, কিছু জানতে চাইলে বলো। বুঝতে পেরেছি। বলতে চাইছি যে ম্যাম, ওই ম্যাকআউটের যে সিলেবাসটা আপনি ডাউনলোড করলেন না, হ্যাঁ হ্যাঁ, ম্যাকআউট ইসি ক্লিক করলেন, দিয়ে ওইখান থেকে সাইডে গিয়ে কোথা থেকে ডাউনলোড করলেন, আমি ওগুলো সিলেবাস গুলো পাচ্ছি না, কি অল সিলেবাস সিলেবাস পাচ্ছ আছে না? সেই জন্য আচ্ছা ঠিক আছে, আমি আমাদের যে তুমি অ্যাপে কোর্সটা কিনে ফেলেছো তো? অ্যাপে কোর্সটা কেনা হয়নি তো। আমার আমার এখানে একটা গ্রুপ আছে, সেখানে শেয়ার করা হলো, সেখান থেকে আমি দেখছি আর কি। তো তো আমি কোর্সটা ওখানে কবে ওই কিনছো জন্য তুমি? অ্যাপে আমি আপলোড কিনে করে নেবো। দেবো সিলেবাস, আমাদের অ্যাপে আচ্ছা আপলোড করে দেওয়া থাকে সিলেবাস, সব কিছুরই আচ্ছা, সিলেবাস আপলোড করে দেওয়া থাকে, তো অ্যাপ থেকে বুঝলাম। পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এমনি অনলাইনে সার্চ করলে পেয়ে যেতে পারো, অসুবিধা হলে আমাদের অ্যাপে দেওয়া থাকে, ওই জন্যই অসুবিধা হয় বলে অনেক সময়। তো আমি ক্লাসটা শুরু করি। হুম, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো মাইক্রো প্রসেসর কি? মাইক্রো প্রসেসর ইজ এ প্রোগ্রামেবল, যেটাকে আমরা প্রোগ্রাম করতে পারবো, ইন্টিগ্রেটেড ডিভাইস। ইন্টিগ্রেটেড মিন্স আইসি যেটাকে বলি আমরা, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট মানে কি, একটা একটা চিপের ওপর আমাদের রেজিস্টার, ট্রানজিস্টর, ডায়োড, এগুলো কম্প্যাক্ট, এই এত কিছু জিনিস একসাথে লাগানো আছে একটা ছোট চিপের মধ্যে, বোঝা গেছে? তো একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করার জন্য ওইভাবে ওগুলোকে কম্প্যাক্টলি লাগানো আছে, সেটাকে আমরা আইসি বলি। তো ডিভাইস দ্যাট হ্যাজ computing and decision making capability similar to the CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে আমাদের অফ কম্পিউটার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের আমাদের যে প্রথম পড়ার জন্য যেটা আছে সেটা হচ্ছে 8085 আর 8086 তারপরে পড়বো, এই দুটো আমাদের সিলেবাসে আছে। তো তার আগে আমরা আগে দেখে নেব এই যে যেটা বলছিলাম, এটাকে নিয়ে আসি।
টপিকের তো তেমন কোনো চেঞ্জ আপ নেই ম্যাম, ডিপ্লোমাতে যা ছিল সেমই তো প্রায় দেখছি। ডিপ্লোমার থেকে ইনফ্যাক্ট কম আছে, ভালো করে দেখলে দেখতে পাবে ডিপ্লোমার থেকে কম আছে। কারণ ডিপ্লোমায় তোমরা পড়েছিলে একটা সেমিস্টারে মাইক্রো প্রসেসর, একটা সেমিস্টারে মাইক্রো কন্ট্রোলার, তাই তো, ইফ আই এম নট রং। তো দেখো আমাদের মাইক্রো প্রসেসরের ইভ্যালুয়েশনটা কিরকম হয়েছে। প্রথম আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ইন্টেল 4004, ঠিক আছে। তো সেটা আমাদের 1971 ইন্ট্রোডিউসড হয়েছিল। তো সেখানে এটা ঠিকঠাক না, ওয়েট, প্রপার পাওয়া যাচ্ছে, ইয়েস, একটু দাঁড়াও। যেটা বলছিলাম, এটা দেখো, এটা হচ্ছে আমাদের যে মাইক্রোপ্রসেসরের ইভ্যালুয়েশনটা হয়েছে, হিস্ট্রি যেটা আমাদের বলতে পারো। প্রথমে এখানে এরা শুরু করেছে আমাদের 8080 দিয়ে, ঠিক আছে। এগুলো আমাদের ইন্টেলের প্রসেসর, ইন্টেল কোম্পানি তৈরি করেছে, বুঝতেই পারছো, বেসিক্যালি আর কিছুই না, ইন্টেল কোম্পানির তৈরি করা প্রসেসর। আজকে আবার চার্জটা চলে গেছে। তো আমাদের ইন্টেল কোম্পানি তৈরি করা প্রসেসর যদি তোমরা শুরু থেকে দেখতে পারো, একদম 8080 যেটা ছিল আমাদের, তো 8080 সময়তে আমাদের যেরকম ডেটা সাইজ ছিল, তো তারপরে 8088 এসেছে। এরকম ভাবে যে ইভ্যালুয়েশন হতে হতে গেছে, তত দেখো সাইজ অফ ডেটা, যে সাইজ অফ ডেটা মিন্স কতটা ডেটা ও হ্যান্ডেল করতে পারে, সেটাকে আমরা বলবো সাইজ অফ ডেটা, যতটা ডেটা কেউ প্রসেস করতে পারে। তো সেটা দেখো আস্তে আস্তে বাড়তে বাড়তে চলে গেছে। এখন যদি তোমরা তোমাদের ল্যাপটপ খোলো বা দেখো, তখন দেখবে আমরা বেসিক্যালি বেশিরভাগই 64 বিট ইউজ করি, দেখে থাকবে লেখা থাকে 64 বিট। আর ক্লক স্পিড মানে হচ্ছে, ক্লক স্পিড মিন্স ক্লক জেনারেট করতে পারে, কত ফ্রিকোয়েন্সি ক্লক জেনারেট করতে পারে। ক্লক জেনারেট করা মানে কি, যার ক্লক স্পিড যত বেশি হবে সে তত তাড়াতাড়ি কোনো ইনস্ট্রাকশনকে, কোনো ফাংশনকে পারফর্ম করতে পারবে। তো এরকম ভাবেই আমাদের মাইক্রোপ্রসেসরের আস্তে আস্তে ইভ্যালুয়েশন হয়েছে, বুঝতে পেরেছো? এখান থেকে তোমাদের হ্যাঁ ম্যাম। জেনারেলি প্রশ্ন আসে না। তো এবার আসি আমাদের পড়ার জন্য যে জিনিসটা, আমাদের পড়ার হচ্ছে 8085। আচ্ছা, আমি যদি কোথাও মিউপি লিখিও, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় মাইক্রো প্রসেসরই লিখবে, ঠিক আছে। এটা কিছু ফিচার্স বলি, কিছু স্পেশাল ফিচার্স বলি। প্রথমেই যেটা ফিচার সেটা হচ্ছে যেটা কবে এটা তৈরি হয়েছে সেটাই আগে দেখে নিই। এটাও ইন্টেল কোম্পানির তৈরি, ইন্টেল 8085, তাই জন্য ইন্টেল কোম্পানির তৈরি, তাই ইন্টেল 8085। ইট ইজ আ 8-bit processor, 8-bit microprocessor। কোথায় কারা প্রোডাকশন করেছে বললাম, প্রডিউসড বাই ইন্টেল। কোন ইয়ারে হয়েছে, ইন 1976। তো এই 8 বিটটা কি ডিনোট করে, এই 8 বিটটা ডিনোট করে it has 8-bit ডেটা বাস, মানে 8-bit ডেটাকেও প্রসেস করতে পারে, 8-bit ডেটা বাস আছে ওটার মধ্যে, 8-bit ডেটা অ্যাক্সেস করতে পারে। and
16-bit অ্যাড্রেস বাস। মানে কি মাইক্রোপ্রসেসর কতগুলো অব্দি অ্যাড্রেস কে অ্যাক্সেস করতে পারে, এক্সটার্নাল অ্যাড্রেস এরকম কিছু, সেরকম অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারে 16-bit। আমরা আসবো ম্যাক্সিমাম অ্যাড্রেস, মিনিমাম অ্যাড্রেস, কতটা কি হচ্ছে, মেমরি কতটা আছে মাইক্রোপ্রসেসরের মধ্যে, 8085 এর মধ্যে বেসিক্যালি। তাছাড়া যেটা বলবো, তাহলে এই 8-bitটা কাকে ইন্ডিকেট করে? ডেটা বাস। এই 8-bitটা আমাদের ইন্ডিকেট করে মাইক্রোপ্রসেসরের ডেটা বাস কত আছে। তো যদি কোনো মাইক্রোপ্রসেসরকে আমি বলি যে এটা একটা এত বিট মাইক্রোপ্রসেসর, যেরকম 8085 কে বলছি 8-bit মাইক্রোপ্রসেসর, দ্যাট মিনস ইট হ্যাজ আ 8-bit ডেটা বাস। তো সেরকমই যখন 8086 পড়বে তখন দেখবে 8086 কে আমরা বলি 16-bit মাইক্রোপ্রসেসর। তো তার মানে কেন বলি 8086 এ তাহলে কত বিট ডেটা বাস আছে? কত বিট ডেটা বাস আছে 8086 এ? 16 bit। একদম। আর একটা ফিচার হচ্ছে 8085 এর যে মাইক্রোপ্রসেসরের যে আইসিটা, সেটা একটা 40 পিন আইসি। মানে আইসিটাতে আমাদের, তোমরা আইসি দেখেছো তো এমনি ল্যাবে সার্কিট করার সময় অ্যান্ড গেট, ন্যান্ড গেট এইসবের তো আইসি দেখেছো নিশ্চয়ই, পিনস থাকে দেখেছো। তো এটা একটা 40 পিনস আইসি। প্রত্যেকটা পিন আমরা পড়বো, প্রত্যেকটা পিনের কি কাজ আছে সবগুলো সেরকম ভাবেই পড়বো। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করে। থ্রি মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে এটা অপারেট করে। ওই যে ক্লক স্পিডে দেখছিলাম, তো ফ্রিকোয়েন্সির সাথে একটা টাইমের রিলেশন আছে। তো এটা হচ্ছে এই 8085 এর জন্য এটা 3 মেগাহার্জ, ঠিক আছে। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ডিটেলস, যেটা এখানেই লিখে দেওয়া যায়, আমাদের 8085 এর আগে যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 8080। তো ইট ইজ আ modified version of 8080। 8080 তে কিছু মডিফিকেশনস করে আমরা 8085 বিল্ড করেছি। বোঝা গেছে কিছু ফিচার্স এটার? হ্যাঁ ম্যাম। তো এবার কিছু জেনারেল, এটা একটা জেনারেল অ্যারেঞ্জমেন্ট দেখি যে আমাদের যে কম্পিউটার হয় বা সিপিইউ হয়, কম্পিউটারে তো শুধু সিপিইউ থাকে না, কম্পিউটারের ভেতরে জেনারেল অ্যারেঞ্জমেন্টটা কিরকম থাকে। মানে আমাদের মাইক্রোপ্রসেসর যখন কাজ করে ওর আশেপাশে তো আরো কিছু জিনিসপত্র লাগবে, তো সেই রকম একটা জেনারেল অ্যারেঞ্জমেন্ট দেখবো। যদি এইটা আমাদের মাইক্রোপ্রসেসরের ব্লক হয়, মাইক্রোপ্রসেসর, এদিকে আমাদের থাকে মেমরি। এটা যে মেমরিটাকে এদিকেই আঁকতে হবে তার কোনো মানে নেই, বেসিক্যালি আমি 4টে ব্লক আঁকবো টোটাল। আউটপুট, পাশে ধরো ইনপুট। তো ইনপুট মানে ইনপুট ডিভাইসেস ধরো আমরা যদি আমাদের কম্পিউটারের সঙ্গেই দেখি, তো আমাদের ইনপুট ডিভাইসের হিসেবে কি আছে বলো? ইনপুট ডিভাইস হিসেবে কি আছে কম্পিউটারে? ইনপুট ডিভাইস কি কি আছে আমাদের? কিবোর্ড, হ্যাঁ, কিবোর্ড আছে। কিবোর্ড মাউস আছে আমাদের জন্য। তো ইনপুট ডিভাইস থেকে আমাদের সিগন্যাল মাইক্রোপ্রসেসরের দিকে যায়, তাই তো? আমরা ইনপুট মাইক্রোপ্রসেসরকে দিই, মাইক্রোপ্রসেসর সেটা প্রসেস করে, ওর ভেতর যেহেতু ওটা একটা প্রোগ্রামেবল ইন্টিগ্রেবল সার্কিট বা ডিভাইস, তো সেটাকেও প্রসেস করে। তো সেই ডেটাটাকে প্রসেস করার পর ও আমাদের আউটপুটে শো করে। তাহলে আউটপুটের পিনটা আউটপুটের দিকে। আউটপুট ডিভাইস হিসেবে আমাদের কাছে কি আছে? আউটপুট ডিভাইস কি আছে আমাদের কাছে? আমাদের স্ক্রিনটা। হ্যাঁ, মনিটর। আর আমরা যদি প্রিন্টার ইউজ করি তখন প্রিন্টারও একটা আউটপুট ডিভাইস। আর থাকে মেমরি। মেমরিকে
মাইক্রোপ্রসেসরকে মেমোরিকে অ্যাক্সেস করতে হয়। মাইক্রোপ্রসেসরের মধ্যে কোনো ইনবিল্ট মেমোরি থাকে না। তো এই মেমোরিটাতে যেহেতু মাইক্রোপ্রসেসর থেকেও মেমোরির দিকে ডেটা যেতে পারে, মেমোরি থেকেও মাইক্রোপ্রসেসরের দিকে ডেটা আসতে পারে, তাই জন্য এই অ্যারোটাকে বাই ডিরেকশনাল। আমরা যখন এরপর পিন ডায়াগ্রাম করব বা যখন আর্কিটেকচার দেখবো মাইক্রোপ্রসেসরের, তখন আমরা এরকম দেখবো কিছু কিছু লাইন আছে যেগুলোতে অ্যারোটা হচ্ছে ইউনিডিরেকশনাল, আর কিছু কিছু লাইন আছে যেখানে আমাদের অ্যারোটা হচ্ছে বাই ডিরেকশনাল। তো বাই ডিরেকশনাল কেন? কারণ যদি সেই লাইন দিয়ে ডেটা বোথ ডিরেকশনে ফ্লো হয় তাহলেই সেটা বাই ডিরেকশনাল। আর যদি একদিকেই ফ্লো হয় তখন ইউনিডিরেকশনাল, যেদিকে ফ্লো হয় শুধু সেদিকেই তীর। ইনপুটের দিকে তো মাইক্রোপ্রসেসর থেকে কিছু আসতে পারে না, মাইক্রোপ্রসেসর আমাদের কিবোর্ডকে কিছু পাঠাতে পারে না, তাই এদিকে এসে লাভ নেই ইনপুট ডিভাইসে। আউটপুট ডিভাইস মনিটর আমাদের মাইক্রোপ্রসেসরকে বা সিপিইউ কে কিছু পাঠাতে পারে না, সিপিইউ মনিটরকে বলে যে এটা তুমি শো করো, এটা তুমি আউটপুটে দেখাও। তো তাই জন্য এটার অ্যারোটা ইউনিডিরেকশনাল। বোঝা গেছে একটা জেনারেল অ্যারেঞ্জমেন্ট কিরকম হয় মাইক্রোপ্রসেসরের সঙ্গে? পরের পেজে যাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম যে ডেটা বাস, বাস মিন্স বেসিক্যালি গ্রুপ অফ লাইন্স, ঠিক আছে? আমরা এরকম ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস পড়বো। কন্ট্রোল বাসে যদিও সিমিলার টাইপস অফ জিনিসের লাইন্স থাকে না, ডেটা বাসে যেমন সিমিলার জিনিসের লাইন্স যায়, বাট সেটাকেও আমরা বাস হিসেবেই বলি। তো ডেটা বাসটা আমি কত বিটের বলেছিলাম? 8 বিট। তাহলে বলো তো ম্যাক্সিমাম আর মিনিমাম যে ডেটাটা মাইক্রোপ্রসেসর হ্যান্ডেল করতে পারে সেগুলোর ভ্যালু কত? Minimum data for 8085 and maximum data for 8085। বলো বলো। দেখো 8টা বিট, 8টা বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো 8টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা মানে ধরো এটা D7, D6, D5, D4, D3 এরকম ভাবে লিখি তো আমরা, D2, D1, D0। 8টা বিটকে এরকম ভাবে লিখতে পারি। তো মিনিমাম মানে কি? সবকটার ভ্যালু 0 হওয়া। তাই তো মিনিমাম মানে সবকটার ভ্যালু 0 হওয়া। হ্যাঁ তো যদি আমরা এটা আমার বাইনারি রিপ্রেজেন্টেশন, 0 আর 1 এ লিখেছি, 0 গুলো এরকম 0, হ্যাঁ জুড়ে গেছে, মুখগুলো ওরকম না। যদি হেক্সে নিয়ে আসি তাহলে এরকম ভাবে লিখতে পারি 0 0 হেক্স, 4টে 4টে নিয়ে হেক্স হয়, 4টে 4টে বাইনারি বিট নিয়ে একটা হেক্স হয়, মানে হেক্সাডেসিমাল। বেসিক্যালি আমরা এটাকে হেক্স বলবো। করেছো তো ডিজিটালি তোমাদের কনভার্সন, ডিজিটালের যত নাম্বার সিস্টেমস আছে। তারপরে হ্যাঁ আমাদের ম্যাম কি করেছি। আছে, যদি এবার আমরা ডেসিমালে নিয়ে যাই তাহলে ডেসিমালে নিয়ে গেলে এটাকে 0 লিখবো, বেসে 10। তাহলে আমাদের মিনিমাম ডেটা কোনটা যেটা হ্যান্ডেল করতে পারে মাইক্রোপ্রসেসর? যদি বাইনারিতে লিখি এভাবে লিখবো, হেক্সাডেসিমালে লিখলে এভাবে লিখবো, আর যদি ডেসিমালে লিখি এভাবে লিখবো। তাহলে ম্যাক্সিমাম ডেটা কি? 8টা 1, 8টা 1। এটাকে বলো তো হেক্সাডেসিমালে লিখলে কি হয়? বলো বলো, একটুখানি কোঅপারেট করো। ভুলে গেছো নাকি এমনিই বলবে না কোনটা? ভুলে গেছি। আর আরেকজন প্রিয়াঙ্কা? ভুলে গেছি। আচ্ছা, হেক্সে যদি নিয়ে যাও, যদি 4টে বিট থাকে, কে আসছে এখন? হেক্সে যদি নিয়ে যাও, যদি 4টে বিট থাকে, 4টে 4টে বিটকে কনসিডার করতে বলেছি, 4টে 4টে বিটকে কনসিডার করতে বলেছি। তো হেক্সে আমাদের ম্যাক্সিমাম আমরা এফ অবধি কাউন্ট করতে পারি। তো এটা হচ্ছে 1, এইটা 2, এটাকে আমরা বলি 4, আর এটাকে আমরা বলি 8। তাহলে 1 2 4 আর 8 চারটেকে যোগ করলে দেখো তোমাদের যেটা হচ্ছে 1 আর 4 5, আর 1 আর 2 3, আর 4 7, আর 8 15। তো সেইটাকে আমরা রিপ্রেজেন্ট করি এফ দিয়ে। মনে পড়েছে? এফ দিয়ে লিখি 0 to f,
মানে 0 to 15 মেজার করা যায়। তাহলে আবার এই চারটে একের জন্য কি হবে, হেক্সাডেসিমালে এফ হবে। হ্যাঁ ওই হেক্সাডেসিমেলের ওটা বলছো তো? হ্যাঁ, আর যদি এবার যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, ডেসিমালে 8টা বিট মানে হচ্ছে 255। কারণ এইটাকে আমরা এভাবেও বলতে পারি যে 2 to the power 8, ঠিক আছে? তো এতগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মিনিমাম ডেটা আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডেটা 8085 এর জন্য। ঠিক এরকম ভাবে আমরা অ্যাড্রেসটাও বের করতে পারি। এরকম ভাবে আমাদের অ্যাড্রেস বাস কত বিটের বলেছি আমরা? অ্যাড্রেস বাস কত বিটের? 16 বিটের। 3 বিট। 3 বিট কোত্থেকে হলো? না না পরে এসে কি হচ্ছে সব? 16 বিট। 16 বিট। তো এটাতে ওরকম ভাবে হবে, তাহলে মিনিমামের জন্য সবকটা 0, তাহলে 16টা 0, 8টা আরো 4টে 12টা হলো। তাহলে এটাকে আমরা যদি হেক্সাডেসিমালে লিখি, 4টে 4টে করে লিখলে প্রথম 0টা, তারপরে 0, তারপরে 0, তারপরে 0। আর যদি ডেসিমালে লিখি তখন তো আবার শুধু একটাই 0 হবে। আর এখানে যদি আমরা বাইনারিতে ম্যাক্সিমামটাকে কনভার্ট করি, 4টে হলো, আরো 4টে, আরো 4টে, আরো 4টে হয়েছে। তাহলে 4টে 4টের জন্য আবার কটা? এই 4টের জন্য একটা এফ আসবে। এটা আমি উল্টো দিক থেকে লিখছি, কিন্তু এই 4টের জন্য একটা এফ আসবে, এই 4টের একটা এফ, আবার এই 4টের একটা এফ আসবে। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। এইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করলে ডিজিটটা দাঁড়াবে 65535। এবার দেখো আমাদের কি বলেছি, এতগুলো অ্যাড্রেসকে, তাহলে আমরা এটার অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে 2 to the power 16, ঠিক আছে? তো আমাদের যদি অ্যাড্রেস বা 16 হয়, তাহলে 16 বিট দিয়ে আমরা কতগুলো অ্যাড্রেস পেতে পারি? 2 to the power 16টা অ্যাড্রেস পেতে পারি। এটা আমরা মেমরি দেখছি, ঠিক আছে, কত বিটের মেমরি আছে। তো আমাদের 2 to the power 16টা অ্যাড্রেস পেতে পারি, মানে এরকম ভাবে যদি আমরা আমাদের মেমরিটাকে দেখি, এরকম ভাবে 2 to the power 16 নাম্বার অবধি আমাদের চলেছে, মেমরিতে স্লট আছে। এই প্রত্যেকটা মেমরি 1 বাইট বড় বি বা 8 বিট ডেটাকে কনসিস্ট করে বা স্টোর করতে পারে। তাহলে একটা মেমরি স্লট যদি আমাদের 8 বিট বা 1 বাইট ডেটাকে ধরতে পারে, তাহলে এতগুলো মেমরি কতগুলোকে ধরতে পারবে বা স্টোর করতে পারবে? 2 to the power 16 into 8 বিট, দ্যাট মিনস 2 to the power 16 into 1 বাইট, ঠিক আছে? এই 2 to the power 16টাকে আমরা এভাবে লিখতে পারি। তো 2 to the power 16 into 1 বাইট মানে 2 to the power 16 বাইটই বলতে পারি আমরা। 2 to the power 16টাকে এখানে লিখি, 2 to the power 16টাকে এভাবে ভাঙতে পারি তো 2 to the power 6 into 2 to the power 10, লিখতে পারি তো? হ্যাঁ 2 to the power 10টাকে যদি ভাঙো তখন দেখবে তোমাদের এখানে পড়ে থাকবে 1024। এবার তোমরা প্রত্যেক দিন ইউজ করো, ইন্টারনেট ইউজ করো ভীষণ ভাবে, এটা খুব ভালো করেই জানো যে আমরা যে 1 জিবি বলি বা 1 এমবি বলি, সেটা অ্যাকচুয়ালি 1 জিবি মানে 1024 এমবি। 1 কিলোবাইট মানে 1 কেবি মানে 1024 বাইট। তাহলে এই 1024 বাইট মানে কেবি, 1 কেবি, তো 2 to the power 6 মানে হচ্ছে 16 কেবি। তাহলে আমাদের মাইক্রোপ্রসেসরের মেমরি কতটা মেমরিও হ্যান্ডেল করতে পারবে, সেটা হচ্ছে 64 কেবি। বোঝা গেছে? 16 কিলোবাইট। 64 কিলোবাইট, বোঝা গেছে?
হুম। তাহলে আচ্ছা, পরের ওই যে টপিকে তুমি যে বলেছিলে না কি ওই বলেছিলাম? মাইক্রোপ্রসেসর কন্ট্রোলারে কোডিং করতে হয়, কোডিংটাকে ওই কন্ট্রোলারের ইয়েতেই করতে হয়, ওটাই বলেছিলে? মাইক্রোপ্রসেসরে, হ্যাঁ মাইক্রোপ্রসেসরে কোডিং করতে হয়, কিন্তু কন্ট্রোল তো একটা আলাদা সাবজেক্ট। না না, কন্ট্রোলারটা যে আছে, যে না, ওই কন্ট্রোলারটা আহ, বেসিক্যালি কোডিং এর জন্য না, কন্ট্রোলারটার অন্য কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যালের ওটা একটা আলাদা পার্ট। কন্ট্রোল বাস যেটা আছে, কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যালের আলাদা পার্ট। আমাদের প্রোগ্রামিং এর জন্য যে পার্ট গুলো হেল্প করে, দেখো পুরোটাই একটা, সবকিছুরই একটা স্পেসিফাইড জব রোল আছে, বাট কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যাল যেগুলো, সেগুলো বেসিক্যালি অন্য কাজ আছে, সেগুলো আমি পড়াবো। আমি এখনই পিন ডায়াগ্রাম আঁকবো, কোনগুলো কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যাল, তাদের কি কাজ আছে সেগুলো দেখাবো। বেসিক্যালি যেগুলো খুব বেশি ইনস্ট্রাকশনের জন্য কাজে লাগে, সেগুলো তুমি এরকম ভাবতে পারো, প্রথমেই প্রোগ্রাম কাউন্টার আছে, স্ট্যাক পয়েন্টার আছে, তাছাড়া আমাদের রেজিস্টার গুলো আছে, তাছাড়া ইনস্ট্রাকশন রেজিস্টার যেটা আছে সেটা, ডিকোডার আছে, তারপর এএলইউ আছে। এরকম ভাবে বেসিক্যালি কাজ হয়। কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যাল গুলো বেসিক্যালি আমাদের মাইক্রোপ্রসেসরের যে স্ট্যাটাসটা সেই মোমেন্টে সেটা শো করে, তার সাথে কিছু কন্ট্রোল ইনপুটও আছে যেগুলোকে কন্ট্রোল করে, যেমন আমরা অ্যাড্রেস আর ডেটা বাসেরই একটা কন্ট্রোল দেখবো, তো হ্যাঁ হ্যাঁ সেইগুলোই হ্যাঁ, ওখানে আছে। তো আমি পরের বেশ পেজে ওই যাই। বোর্ডটা বেশ সুন্দর লাগলো আমার কাছে, হ্যাঁ, যে কন্ট্রোলার বোর্ডটা আছে, মানে যেটা আর কি ল্যাবে বেসিক্যালি করায় কলেজে। আচ্ছা, মানে বুঝতে পেরেছো তো, বিভিন্ন রকমের আইসি ফাইসি লাগানো, একদিকে দেখি এবার কয়েকটা আমরা। সুইচ থাকে, কিবোর্ডের সুইচ থাকে। হ্যাঁ, ওটা পুরো মাইক্রো প্রসেসরটাই, ওখানে আমাদের ওটা ইনপুটটা হচ্ছে কোড লেখার জন্য, ওটা আমাদের ইনপুট কিবোর্ডটা। হ্যাঁ হ্যাঁ, তো এবার আমরা পিন ডায়াগ্রামটায় যাই। পিন ডায়াগ্রামটাকে নিয়ে আসি। অনেকটা পড়িয়ে দিয়েছো। না না, বেশি কিছু পড়াইনি। আমাকে ইজি টু লার্নিং এ অ্যাক্সেসটা করতে হবে, এখনো করা হচ্ছে না, আমার ব্যাংকে যেতে হবে। করে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ, এই দেখো, টাইম হচ্ছে পিন না ব্যাংকে। ডায়াগ্রাম বললে না, তোমরা এটাও আঁকতে পারো, এটাও আঁকতে পারো। এটাকে ফাংশনাল পিন ডায়াগ্রাম বলে, বাট এটা আঁকা অপরাধের না, বেশিরভাগই এটা আঁকে, কারণ এইটা মনে রাখা বেশি শক্ত। এই এতগুলো পিনকে, যেগুলো শুধু পিন হিসেবেই আঁকা আছে, তো এই পিনগুলোকে প্রত্যেকটা মনে রাখা ভীষণ শক্ত। যদি পারো তো গুড এনাফ, করতেই পারো, আমি বলবো না এটা করা যাবে না, বাট এটা দিয়েও কাজ চলে যায়, এটা দিয়ে হয়ে যায়, কারণ এটাতে এটা অনেকটা কম্প্যাক্ট করে 8085 করা আছে। আইসিটা না? হ্যাঁ, এটা হচ্ছে পিন ডায়াগ্রাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বলছি, এই যে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের যে আইসি গুলো আর কি 8085 বা যেগুলো আছে আর কি, হুম, পার্টিকুলার 3-4টে আইসি আছে নাকি, যেগুলো পড়ছে আর কি 8085 এরম টাইপের আর কি, যেগুলো ওগুলোর অনেক উপরে আছে, প্রোগ্রাম অনেক গুলো আছে, অনেক আছে। আমাদের সিলেবাসে এইটা আছে, 8085 এরই কোথায় দেখবে এ এসছে, কোথায় 2 এসছে, কোথায় 3 এসছে, এরকম ভাবে এসে গেছে। তো এরকম ভাবে অনেক আছে, কিন্তু তোমরা মানে ওদের একটা বেসিক্যালি তোমাদের বোধহয় ডিপ্লোমার সময় ছিল ফ্যামিলি বলে, তো ফ্যামিলি। ওরকম তোমাদের শুধু এখন সিলেবাসে 8085 টাই ভালো করে আছে, 8086 টাই আছে, আবার 8051 আছে মাইক্রো এগুলো জব কন্ট্রোলার। লাইফে পার্টিকুলার কিভাবে কাজে লাগাতে পারবো সেটাই বলতে চাইছি। জব লাইফে যেখানে তোমাদের এরকম ভাবে আইসি ম্যানুফ্যাকচারের কাজও তো অনেক সময় হয়, বা যেখানে তোমরা এমবেডেড সিস্টেম বা এই সব কিছু পড়বে, সেখানে গিয়ে তোমাদের এই মাইক্রোপ্রসেসর রিলেটেড কাজ করতে, বা তোমরা যখন কোনো প্রজেক্ট বানাও, তখন হতেই পারে তোমাদের যখন কোনো কিছু লজিক্যাল কিছু বানাতে লাগছে, তো তখন তোমাদের মাইক্রোপ্রসেসর বেসড কিছু প্রজেক্টের জন্য কাজে লাগতেই পারে। তো কোর কোম্পানিতে তো মাইক্রোপ্রসেসর তো অবশ্যই একটা কোরের আমাদের ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, তো অবশ্যই সেটা সেভাবে খুব কাজে লাগে আমাদের। ইলেকট্রিক্যালদের জন্য কোনো বেনিফিট আছে এগুলো? না, শুধু ইলেকট্রনিক্স এর জন্য? একদম। আর কম্পিউটার সায়েন্সে যেগুলো প্রয়োজন লাগে অবশ্যই নাকি? অবশ্যই, কম্পিউটার সায়েন্সে তো ওরা এগুলো নিয়ে পড়াশোনা করে, ওদের কাছে তো মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কম্পিউটার, এগুলো তো অবশ্যই পড়ার জিনিস ওদের জন্য। বাট ওরা না আমাদের মতো, আমরা যেই লেভেলে নেমে দেখবো জিনিসগুলোকে, সেই লেভেলে ওদের ওদের কিন্তু মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কোনো প্রজেক্ট কাজ করে কোনো লজিক্যাল পার্টে লাগিয়ে এরকম ভাবে ইউজ করতে হয় না।
ওরা অ্যাজ আর্কিটেকচার পড়ে, কিসের কি কাজ পড়ে সেরকম ভাবে। আমাদের এগুলো একদম ভীষণ রকম আমাদের প্র্যাকটিক্যাল কাজেও লাগে, আমাদের মানে প্রজেক্টের আমাদের জন্য মেন আর ভীষণ কি রকম। তো ম্যাম বলতে চাইছি ধরুন যে কম্পিউটার সায়েন্স আছে বা ইলেকট্রনিক্স আছে, এর মধ্যে কোনটা বেস্ট? মানে ম্যাম আপনি মানে একটা কথা আপনাকে বলি আর কি। আমি মেনলি বিটেক এখনো অ্যাডমিশন নিইনি তো মেনলি ক্লাস মানে করছি আর কি, কয়েকটা লিঙ্ক আচ্ছা টিঙ্ক দেওয়া তাহলে হয় সেখান থেকে এইটা করছি। এইটা আমরা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আলোচনা করি। হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ ম্যাম, আমাকে একটু ঠিক তাহলে আছে, ডাউট গুলো ক্লিয়ার করে অ্যাডমিশন নিন। নিসনি ভাই? ঠিক আছে। সেম জব এখন করছি ভাই, অনেক। জব করছি সেই জন্য। যাই হোক, থাক এখন এসব কথা বন্ধ থাক, আমরা আমাদের কাজ করি। কি বলছে দেখো, এখানে 8085A লেখা মা কি আছে কিন্তু। বলছিল? হয়েছে, আমি শুরু করি পড়ানো। হ্যালো। হ্যাঁ ম্যাম স্টার্ট করুন। হুম, আমি কি বলছিলাম, যে আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিট, আর ডেটা বাস হচ্ছে 8 বিট। এ দেখো, এখানে আমাদের যে অ্যাড্রেস বাস আছে 15 থেকে A8, তো তোমরা বলবে ম্যাম আপনি বলেছেন যে 16টা বিট আছে আমাদের, তো 16টা লাইন থাকার কথা। এখানে তো 15 থেকে 8 অব্দি দেখাচ্ছে, এখানে তো সবকটা দেখাচ্ছে না, এখানে তো 8টা লাইন। 8 থেকে 15 মানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 মানে 8টা লাইন, তো তাহলে বাকি 8টা লাইন কোথায় গেল? আমাদের তো পুরো বাসটা কমপ্লিট হলো না। এবার দেখো, যদি আমাদের 16টা অ্যাড্রেস বাস আর 8টা ডেটা বাস লাগতো, তাহলে আমাদের টোটাল কটা লাইন লাগতো? 24টা। আমাদের কি দরকার ছিল মাইক্রোপ্রসেসরটাকে বানানোর, কম্প্যাক্ট বানানোর আরো। তো এখানে এই কাজটা করেছে, এরকম ভাবেই বানিয়েছে যে আমাদের যে ডেটা বাসটা আছে 8 বিট, সেটাকে আলাদা করে আমরা ডিজাইন করিনি, এই অ্যাড্রেসের সঙ্গে জুড়ে দিয়েছি। কিরকম ভাবে জুড়ে দিয়েছি? অ্যাড্রেস বিট যদি 16 বিটের হয়, তাহলে আমাদের যদি এরকম ভাবে 16টাকে ভাগ করি, তাহলে এখানে আমাদের 8 থেকে 15 অব্দি আছে, আর এখানে আমাদের 0 থেকে 7 অব্দি আছে, তাই তো? আমাদের লোয়ার নিবল আর আপার নিবল এরকম ভাবে ভাগ করতে পারি আমরা। লোয়ার যে পার্টটা আছে 0 থেকে 7, সেটাকে আমরা শুধু অ্যাড্রেস বলি না, অ্যাড্রেস প্লাস ডেটা বাস বলি। অ্যাড্রেসও ওখান দিয়ে যাওয়ার, অ্যাড্রেসের জন্য ওটা ইউজ হয়, ডেটার জন্য ওখানে ইউজ হয়। তো এবার তোমরা বলবে অ্যাড্রেস বা ডেটা দুটোর একসাথে কি করে ইউজ হয়? একসাথে ইউজ হয় না, আলাদা আলাদা করে ইউজ হয়। তার জন্য কখন অ্যাড্রেস বাস হিসেবে ইউজ হবে, কখন ওখান দিয়ে অ্যাড্রেস ফেচ করার জন্য, কখন ওখান দিয়ে ডেটা আসার জন্য ইউজ হবে, সেটা আমাদের ডিসাইড করে ALE। এটাকে আমরা বলি অ্যাড্রেস ল্যাচ এনেবল। তাহলে এই পিনটা, এইগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল। এই যে কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস সিগন্যাল, তো ALE কি কন্ট্রোল করে? কখন আমাদের এই লোয়ার অর্ডার অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস, এটাকে আমরা বলি লোয়ার অর্ডার অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস বা মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস ডেটা বাস। তো কখন আমাদের এই যে লোয়ার অর্ডার বা মাল্টিপ্লেক্সড যে অ্যাড্রেস ডেটা বাসটা আছে, সেটা কখন অ্যাড্রেস বাস হিসেবে কাজ হবে আর কখনই বা ডেটা বাস হিসেবে কাজ হবে, সেটা আমাদের কে ডিফাইন করে? আমাদের ALE ডিফাইন করে, ALE ডিসাইড করে। তো বেসিক্যালি ALE এর কাজটা কি? সরি, পরের পেজে যাই। তাহলে আমাদের প্রথম যে পিনগুলো আছে, তাহলে আমরা হায়ার অর্ডার অ্যাড্রেস বাসটাকে ছেড়ে দিয়েছি। এইটা আমাদের হায়ার অর্ডার অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাসের এই 16 বিট মানে দুটো ভাগে ভাগ করলে, প্রথমের 8টা বিট যেটা আমাদের স্টার্টিং এ, সেটা আমাদের লোয়ার নিবল, আর পরেরটা আমাদের আপার নিবল। তো এই হায়ার অর্ডার যে পার্টটা আছে বা আমাদের যে আপার নিবল পার্টটা আছে, হায়ার অর্ডার অ্যাড্রেস বাসটা শুধু অ্যাড্রেস বাস হিসেবেই কাজ করে। আর লোয়ার অর্ডারটাকে আমরা মাল্টিপ্লেক্স রেখেছি, এই যে সেই জন্য AO আছে, DO আছে, AD0 to AD7। এটাকে আমরা বলি মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস
ডেটা বাস। তো কখন বেসিক্যালি এটা ইউজ হবে সেটার জন্য আমাদের কাছে যে পিনটা আছে সেটাকে আমরা বলি ALE, অ্যাড্রেস। দেখবো আমরা ALE এর ভেতরে কিভাবে কাজ হয়, ALE এর যে ল্যাচ সার্কিটটা আছে সেটাকে দেখবো। এটার ফাংশন কি? এই যে আমরা বলছি মাল্টিপ্লেক্সড হয়ে আছে, মাল্টিপ্লেক্স হয়ে থাকা মানে কি, আমরা যখন মাল্টিপ্লেক্সিং করেছো তখন তোমরা দেখেছো একই চ্যানেলকে যদি মাল্টিপল নাম্বার অফ ডেটা দিয়ে অ্যাক্সেস করা যায়, এবার সেটা টাইমের এগেনস্টে হতে পারে, ফ্রিকোয়েন্সি, মানে বেসিক্যালি একটা জিনিসকে, একটা সোর্সকে, একটা রিসোর্সকে আমরা মাল্টিপল ইউজার অ্যাক্সেস করছি। তো বেসিক্যালি এখানেও আমাদের বাসটা একটাই, সেটা কখনো আমাদের অ্যাড্রেস হিসেবে ইউজ হচ্ছে, কখনো ডেটা বাস হিসেবে ইউজ হচ্ছে। তো এই যে মাল্টিপ্লেক্সিংটা আছে, এই মাল্টিপ্লেক্সিংটাকে ডিমাল্টিপ্লেক্স করাটাই হচ্ছে ALE এর কাজ। টু ডিমাল্টিপ্লেক্স, এই যে মাল্টিপ্লেক্স ডেটাটাকে ডিমাল্টিপ্লেক্স করাটাই হচ্ছে ALE এর কাজ। তো কিভাবে করে, যখন আমাদের ALE পিনটা, এইগুলো তো একটা করে পিন, আর আমাদের এখানে যদি এই সব পিনগুলোতেই আমরা যেভাবে দেখবো 0 বা 1 ইনপুট দিয়ে দেখবো, বাইনারি ইনপুট দিয়ে দেখবো, ঠিক আছে? তো সেটা হলে কি হবে, আমাদের অনেকগুলো পিন আছে যেগুলোর মাথাতে তোমরা দেখো, দেখো লাইন টানা আছে, মাথাতে লাইন টানা নেই, মাথাতে লাইন টানা আছে। এরকম ভাবে অনেক পিনে দেখবে যেগুলোর মাথার উপর দিয়ে একটা লাইন টানা আছে আর যেগুলোর মাথার উপর কোনো লাইন টানা নেই। তো এইটা আমাদের ডিনোট করে, যেগুলোর মাথায় লাইন টানা আছে সেগুলোকে আমরা বলি হাই, লোতে অ্যাক্টিভ বা লো এনেবল পিন, যেগুলো আমাদের লো ইনপুটে অ্যাক্টিভেট হয়। এই সবকটাই পিনের দুরকম কাজ হয়, এরা অ্যাক্টিভেট থাকে, না হলে ওরা ইনঅ্যাক্টিভেট থাকে। তো ওদের অ্যাক্টিভেট করতে গেলে একরকম সিগন্যাল দরকার, ইনঅ্যাক্টিভেট করতে গেলে বা ডিঅ্যাক্টিভেট করতে গেলে একরকম সিগন্যাল দরকার। তো যদি আমাদের এই যে পিনটা, যে পিনটাকে নিয়ে আলোচনা করব, সেই পিনটা যদি লো সিগন্যাল, আমাদের বাইনারি ইনপুটে লো সিগন্যাল মানে কি 0 আর হাই সিগন্যাল মানে 1, তো যদি 0 দিয়ে অ্যাক্টিভ হয়, মানে 0 দিয়ে ওরা এনেবল হয়, তখন আমরা তাদের বলি লো এনেবল পিন, যেটার মাথাতে আমরা বার দিয়ে লিখি, ওটাকে আমরা বার বলি। যখন এইখানে আছে INTA বার। আর যেগুলোর মাথায় নেই তার মানে সেগুলো বাই ডিফল্ট হাইতে অ্যাক্টিভ, হাই ইনপুটে অ্যাক্টিভ, তার মানে হাই এনেবল পিন, ঠিক আছে? তো আমাদের ALE এর মাথায় কোনো বার নেই। তো ALE এর ফাংশনটা কি, যখন আমাদের 0 থাকে ALE, তখন ও কাজ করে ডেটা বাস হিসেবে, ডেটা বাস হিসেবে। বাট শুধু 0 থাকলেই যে ডেটা বাস হিসেবে কাজ করবে এটা ঠিক না। ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যায়, যখন ALE পিনটা আমাদের কোনো ইনপুট, আমাদের যদি কোনো ইনপুট দিই, কোনো পালস দিই, তো পালসটা বেসিক্যালি এরকম দেখতে হয়, পালস বেসিক্যালি এরকম দেখতে হয়, আমি একটু স্প্রেড করে আঁকলাম, পালস এরকম দেখতে হয়। তো এইখানটা কি হচ্ছে, 0 ছিল 1 হচ্ছে, এই যে 0 থেকে 1 হচ্ছে, যেই মোমেন্টে ALE পিনটা 0 থেকে 1 হয়, সেই মোমেন্টে এটা অ্যাড্রেস বাস হিসেবে কাজ করা শুরু করে। কি বললাম, যেই মোমেন্টে 0 থেকে 1 হয় সেই মোমেন্টে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করা শুরু করে। কতক্ষণ করে, যতক্ষণ না ওর অ্যাড্রেস যাওয়া কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না অ্যাড্রেস যাওয়া কমপ্লিট হচ্ছে। এবার যদি এরকম হয়ে যায় যে ওর এইখানে এসে অ্যাড্রেস যাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও কিন্তু জাস্ট বিকজ অফ ও 1 আছে তাই জন্যই ও ধরে বসে থাকবে না। যখনই অ্যাড্রেস যাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর থেকে বাকি পুরো সময়টার জন্যই ডেটা বাস হিসেবে কাজ করতে পারে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ ম্যাম বোঝা গেল। তাহলে
যখনই ওর বা যদি এখানে পালস শেষ হয়ে গেছে তাও ওর ডেটা যাওয়া মানে অ্যাড্রেস যাওয়া কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে ও কিন্তু ওর অ্যাড্রেস যাওয়াটাকেই আগে কমপ্লিট করবে। তাহলে বেসিক্যালি অ্যাড্রেস বাস হিসেবে কাজ করা শুরু করবে যখন 0 থেকে 1 হয়। অনেক জায়গায় লেখা থাকবে যখন 1 হয় তখন অ্যাড্রেস যায়, কিন্তু অ্যাকচুয়ালি যখন 0 থেকে 1 হয় তখন ওর অ্যাড্রেস বাস হিসেবে কাজ করা শুরু করে। আর যতক্ষণ না ওর অ্যাড্রেসের ট্রানজিশনটা কমপ্লিট হচ্ছে, অ্যাড্রেস যাওয়া কমপ্লিট হচ্ছে, ততক্ষণ ও অ্যাড্রেস বাস হিসেবেই থাকে। তাহলে অ্যাড্রেস যাওয়া কমপ্লিট হয়ে গেল, তাহলে ফর দ্য রেস্ট অফ দ্য টাইম ও ডেটা বাস হিসেবে কাজ করে। সেটা 0তেই থাকুক বা 1এই থাকুক, ওর অ্যাড্রেস যাওয়া শুরু হয়েছিল, অ্যাড্রেস যাওয়া শেষ হয়ে গেছে, ওর কাজ শেষ হয়ে গেছে, এবার ডেটা বাস হিসেবে কাজ করতে পারে। বোঝা গেছে এএলই কি কাজ করে? ঠিক আছে, এবার আমাদের পরের পিনটায় আসি। আমাদের পরের যে পিন আছে S0 আর S1, S0 আর S1 আমাদের স্ট্যাটাস পিন। এই সবকটাই আলটিমেটলি স্ট্যাটাস পিন, বাট S0 S1 স্ট্যাটাস মানে কি কোনো কিছু স্টেটকে ডিফাইন করা বা স্টেটকে শো করা। তো এই যে S1 আর S2 এদের যে কম্বিনেশন, দুটো বিট দিয়ে কত রকমের কম্বিনেশন হতে পারে? 0 0 0 1 1 0 1 1, এইভাবে দেখি আমরা কম্বিনেশন অফ S1 and S0। কম্বিনেশন দিয়ে আমরা মাইক্রোপ্রসেসরের স্টেটকে ডিফাইন করে, প্রেজেন্ট স্টেট, মাইক্রোপ্রসেসরের প্রেজেন্ট স্টেট আমরা দেখবো যখন আমরা পড়বো মেশিন সাইকেলের ব্যাপার তখন দেখবো কখনো অপকোড পেজ, কখনো মেমোরি রিড, কখনো মেমোরি রাইট, এরকম ভাবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওটা তখন লিখে দেব। তারপরে আছে ইনপুট আউটপুট আর মেমোরি। তারপরে আমাদের পিনটা হচ্ছে এইটা, কি পিন? IO অবলিক মেমোরি। মেমোরির মাথায় বার আছে। একই পিন দিয়ে দুটো কাজ, এটা ইনপুট আউটপুট, এটা মেমোরি। বলতো কখন ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে আর কখন মেমোরি হিসেবে কাজ করবে? এগুলোকে দেখে বলে দিয়েছি কিভাবে দেখতে হয়। বলো কেউ একজন, চেষ্টা করো। 0 আর 1 দু রকমই ইনপুট আসতে পারে। তো কখন ইনপুট আউটপুট মিন্স এই পিনটা অ্যাক্টিভেট হলে, ইনপুট আউটপুট পিনটা এনেবল হওয়া মানে ওরা বেসিক্যালি মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যাক্সেস করবে। আর যদি মেমোরিটা হয় তাহলে মেমোরিকে অ্যাক্সেস করবে। তো কখন ইনপুট আউটপুটটা অ্যাক্সেস করতে পারে, কখন মেমোরিকে অ্যাক্সেস করবে, তার জন্য এই পিনটার ভ্যালু কত হতে হবে বলো? পিনটার ভ্যালু দুটোই হতে পারে, 1 হতে পারে আর 0 হতে পারে। দেখে বুঝতে পারছো কিছু? হ্যালো, আমি কি বেরিয়ে গেছি? না, এই তো আছি। বোঝা যাচ্ছে না কি বললাম? যদি কোনো পিনের মাথাতে, এটা একটাই পিন কিন্তু এটা বোঝাতে চাইছে কি দু রকমের ইনপুট হতে পারে, ইদার 0। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছে, বলো। না না, আপনি আরেকবার বলুন। আমি বলছি যে এইটা একটাই পিন। এবার এক একটা পিনে আমি কি বলেছি, দু রকম ইনপুট আসতে পারে, ইদার 0 অর 1। ইনপুট আউটপুট পিন হিসেবেও কাজ করতে পারে, এটা মেমোরি পিন হিসেবেও কাজ করতে পারে। মেমোরি পিন হিসেবে কাজ করা মানে কি মেমোরিকে অ্যাক্সেস করবে মাইক্রোপ্রসেসর। আর ইনপুট আউটপুট পিন হিসেবে কাজ করা মানে কি ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো আছে আমাদের সেগুলোকে অ্যাক্সেস করবে। তো তোমরা এটা দেখে বলো যে এখানে 0 এলে কি হিসেবে কাজ করবে আর 1 এলে কি হিসেবে কাজ করবে? মানে আউটপুট ইনপুটটা বলতে বলছো? যদি এই পিনটাতে 0 সিগন্যাল আসে, 0 সিগন্যাল আসে, তাহলে এটা মেমোরি অ্যাক্সেস করবে নাকি ইনপুট আউটপুটকে অ্যাক্সেস করবে? 0 হলে মেমোরি। কেন মেমোরি বলো? ঠিক বলেছো, 0 হলে মেমোরিকেই অ্যাক্সেস করবে, কিন্তু কেন? কারণ ওই ইনপুটটা দেওয়ার সময় তো আমরা, না ওরকম কিছু না। 0 হলে মেমোরি, কারণ মেমোরিটা লোতে অ্যাক্টিভ।
মাথায় বার দেয়া আছে, আমি বারবার বলছি যেগুলোর মাথায় বার দেয়া আছে সেগুলো লোতে অ্যাক্টিভ। তাহলে 0 হলে আচ্ছা মেমোরি পিন, আর 1 হওয়া মানে ইনপুট আউটপুট পিন বা ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যাক্সেস করবে। এবার তোমরা বলবে ইনপুট আউটপুট তো দুটো ডিভাইস, ইনপুট আউটপুট তো দুটো ডিভাইস, হুইচ ইজ ফ্যাক্ট। ইনপুট আউটপুট দুটো ডিভাইস, তো কখন কোনটাকে কিভাবে অ্যাক্সেস করবে কিভাবে বুঝবো? তার জন্যই আমাদের এরপরে আসে রিড আর রাইট। রিড আর রাইট, রিড কখন করতে হবে? যখন আমি ইনপুট থেকে কিছু পড়ছি, মানে কিবোর্ড থেকে কিছু দিচ্ছি, মানে সেটা অ্যাকচুয়ালি রিড করছে মাইক্রোপ্রসেসর। আর যদি আউটপুট থেকে কিছু, আউটপুটে কিছু শো করি, দ্যাট মিনস আউটপুটে কিছু রাইট করছি। এটা শুধু ইনপুট আউটপুটের ক্ষেত্রে না, এটা কিন্তু মেমোরি হিসেবেও দেখতে পারো, যে ইনপুট আউটপুটের ক্ষেত্রেও দুরকম ফাংশন হতে পারে। হয় আমি ইনপুট ডিভাইস থেকে কিছু নিচ্ছি, নাহলে আউটপুট ডিভাইসে কিছু দিচ্ছি, এটা হতে পারে। তখন আমাদের লাগবে দুটো আলাদা জিনিস। আবার আমি মেমোরিকেও বলে দিয়েছি যে মেমোরি পিন 0 দিলে কাজ করবে, 0 পিন 0 এলে ওই পোর্টটা, ওই পিনটাতে, তখন ওটা মেমোরি পিন হিসেবে কাজ করবে। কিন্তু মেমোরি পিন হিসেবে কি কাজ করবে? ও মেমোরি থেকে কিছু নেবে নাকি মেমোরিকে কিছু দেবে, সেটাও তো আমাদের জানতে হবে। তো সেইখানেই আমাদের দরকার পড়ে রিড আর রাইট। রিড বার এগুলো সব লোতে অ্যাক্টিভ, আর রাইট বার, এই যে আমাদের রিড বার আর রাইট বার। কি বলছি, এখানে প্রথমে আগে ডিসাইড হয়ে যাবে যে ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে নাকি মেমোরি পিন হিসেবে কাজ করবে। বাট ইনপুট আউটপুট হিসেবে হলেই বা ইনপুট নেবে নাকি আউটপুট নেবে, বা মেমোরি পিন হিসেবে কাজ করলে মেমোরি থেকে কিছু ফেচ করে আনবে না মেমোরিতে কিছু গিয়ে স্টোর করবে, সেটার জন্য আসে আমাদের রিড রাইট পিন। বোঝা গেছে? রিড পিন কি করে? এটাও হচ্ছে লোতে অ্যাক্টিভ, তাহলে এটা লো enable pin, basically transfers the data from memory or input to microprocessor। আর যখন 0 হবে তখন অ্যাক্টিভ। এটাও সেম, এটাও আমাদের লো এনেবল পিন, এটাও যখন 0 হবে তখন অ্যাক্টিভ হবে। তাহলে যখন 1 থাকবে তখন রিডও হবে না রাইটও হবে না। যদি দুটোই 1 থাকে তাহলে রিডও হচ্ছে না রাইটও হচ্ছে না। আর এটা কি কাজ করে? আচ্ছা হ্যাঁ বলো। মাইক্রোপ্রসেসরেও কি এই নিউমেরিক্যাল বেসিকেই কোশ্চেন হয় নাকি না, থিওরিটিক্যাল? থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, প্রোগ্রাম লিখতে দেয়। আচ্ছা প্রোগ্রাম বলতে ওই কোডিং মার্কা প্রোগ্রাম কম্পিউটারে যেটা করে? হ্যাঁ, কিন্তু অ্যাসেম্বলি লেভেলের, মানে ওরকম হাই লেভেলের ওরকম না। আচ্ছা ওই কোডিংটা জানতে গেলে তো ওই মোটামুটি নর্মাল সি বা সি প্লাস প্লাস জানলেই হয়ে যাবে তো, না, নাকি ওটার জন্য আলাদা মানে? মাইক্রোপ্রসেসরের কোডিং আলাদা, এখানে ইনস্ট্রাকশন আমাকে সেট একবার আলাদা দেখো। আছে। কি বলছো বুঝলাম? হ্যাঁ আমাকে একবার জাস্ট প্র্যাকটিক্যাল দেখাবে তুমি করে, মানে কিছু একটা রান আমি করিয়ে কি বা করে দেখাবো? যেভাবে হোক। আমার কাছে তো 8085 এর সিমুলেটর নেই, আর 8085 এর সিমুলেটর না থাকলে আমি কি করে ল্যাপটপ দিয়ে রান করব? তোমাদের কলেজে করতে পারবে কারণ কলেজে কিট আছে, আর ল্যাপটপে করতে গেলে সিমুলেটর হ্যাঁ লাগবে, আমার কাছে সিমুলেটর নেই। সিমুলেটরটা কি বুঝতে পারলাম না, যেটা কোনটা দিয়ে বলো তো? ল্যাপটপ দিয়ে করা যেতে পারে, ল্যাপটপে চেক করা যেতে পারে। সিমুলেটর বেসিক্যালি একটা ও অনলাইন আচ্ছা আচ্ছা সফটওয়্যার আচ্ছা আচ্ছা যেটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাইটটা কি করবে? আউটপুটে বা মেমোরিতে
ডেটাটাকে ট্রান্সফার করবে আমি মিউপি লিখছি বলে দিয়েছি তোমাদের, তোমরা কোথাও মিউপি লিখবে না, তোমরা মাইক্রোপ্রসেসর গোটা গোটা লিখবে মাইক্রোপ্রসেসরে। তো আমাদের মোটামুটি এই পাশটা দেখা হয়ে গেল। এটা আমাদের ডেটা আর অ্যাড্রেস বাস একসাথে মাল্টিপ্লেক্সড আছে। এটা আমাদের শুধু অ্যাড্রেস বাস আছে 8টা বিট। তারপরে এখানে নিচে এলে এই মাল্টিপ্লেক্সটাকে আলাদা করে এএলই, তারপরে S0 S1 হচ্ছে স্ট্যাটাস পিন, এগুলোর কম্বিনেশনটা আমাদের পড়তে হবে, তবেই বুঝতে পারবো কখন কি স্ট্যাটাস বোঝায়। তারপরে ইনপুট আউটপুট অর মেমোরি পিন হিসেবে, আর ইনপুট আউটপুট হিসেবে কাজ করলে বা মেমোরি হিসেবে কাজ করলে সেটা রিড হচ্ছে না রাইট হচ্ছে, তার জন্য রিড বার রাইট বার। এবার এ পাশ থেকে শুরু করি, এ পাশ থেকে প্রথমেই কি আছে, এসআইডি আর এসওডি। প্রথমেই যেটা আছে আমাদের, এগুলোকে আমরা বলি সিরিয়াল ইনপুট আউটপুট। আচ্ছা 8085 যে আইসিটা, এটা বেসিক্যালি মানে কোথায় কোথায় ইউজ হয়? সব ক্ষেত্রে তো ইউজ হয় না মানে। না হয় না তো, এখন আর আমরা, তোমরা পড়লে তো কত বিটের মেমোরি, 64 কেবি। 64 কেবি দিয়ে তোমার কি হবে 64 এখন, কিলোবাইট। বা এখন তোমরা বাড়িতে যেগুলো ইউজ করো সেগুলো কত কত বেশি তো আর হবে। স্পিডের, কত বেশি স্পিডের প্রসেসর না? হ্যাঁ আমাদের যখন আমরা যেটা মাইক্রোপ্রসেসর এখানে লিখেছিলাম প্রথমেই, যে আমাদের ছিল 8 বিট মাইক্রোপ্রসেসর, এখন আমাদের কাছে চলে এসেছে 64 বিট। ল্যাপটপে খুলে দেখবে বেশিরভাগই 64 বিট। তো এখন হ্যাঁ আমরা হ্যাঁ এখানে হ্যাঁ আর কি হ্যাঁ কাজ করব, কোথায় 8 বিট আর কোথায় 64 বিট? যত 64 আমাদের কাজ বাড়ছে, আমাদের অনেক রকম ফাংশনস বাড়ছে, তত আমাদের হ্যাঁ হ্যাঁ তত তত বেশি আরো বিট ডেভেলপ বাড়বে। হচ্ছে, তত বেশি ডেভেলপ হচ্ছে, তত ইভ্যালুয়েশন আমাদের ভালো করে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বাট আমাদেরকে বেসটা মনে রাখতে হবে, তাই জন্য বেস পড়তে হয়। আর তাছাড়া যখন তোমরা প্রজেক্ট করবে, কোনো ইলেকট্রনিক্স ইয়েতে কাজ করবে, প্রজেক্ট বানানোর সময় তুমি 64 বাইটের মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করবে না, তোমাদের বিটের মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করবে না। তোমাদের যখন ছোটখাটো প্রজেক্ট বানাতে লাগবে তখন হয়তো 8085 দিয়ে প্রজেক্ট বানালে কিছু একটা, তোমার আচ্ছা বেসিক কাজগুলো হয়ে যায়। বা ইন্ডাস্ট্রিতে যেখানে তৈরি হচ্ছে, বা যেখানে আরো কিছু কাজে লাগে, যেখানে যেরকম ভাবে অ্যাপ্লিকেশন আছে, তো সেরকম ভাবে ইউজ হয়। বাট আমাদের এখন, 8085 আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করি যখন, তখন আমাদের 8085 এখন ওরকম ভাবে ইউজ হচ্ছে না, আমরা অনেক হায়ার ইতে চলে গেছি। যাই হোক, আমাদের সিরিয়াল ডেটা কিরকম ভাবে আমরা ইনপুট বা আউটপুট নিতে পারি, দু রকম ভাবে হতে পারে, একটা সিরিয়ালি হতে পারে, একটা প্যারালালি হতে পারে। তো আমাদের মাইক্রোপ্রসেসরে সিরিয়াল ইনপুট আর সিরিয়াল আউটপুট দেওয়ার জন্য দুটো পিন করা আছে, যেটা সিরিয়ালি ডেটা অ্যাকসেপ্ট করে আর সিরিয়ালি ডেটাটাকে ও আউটপুটে পাঠায়। সেই দুটো পিন হচ্ছে আমাদের এসআইডি আর এসওডি। নামটা যদি ফুল ফর্মটা বলি তাহলেই বুঝতে পেরে যাবে। এস ফর সিরিয়াল, I সিরিয়াল for ইনপুট input, and D for obviously data. ডেটা। SOD ও same, সিরিয়াল serial ইনপুট ডেটা output আউটপুট ডেটা। data. বেসিক্যালি এই দুটো পিন দিয়ে আমরা সিরিয়াল ডেটা ইনপুট বা সিরিয়াল ডেটা আউটপুট পাই। এই পিনগুলোর ক্ষেত্রে সবসময় এই যে ডিরেকশন গুলো সেটা মাথায় রাখবে। ইনপুট ডেটা মানে মাইক্রোপ্রসেসরে কিছু ইনপুট দিচ্ছি, তাই জন্য এটা আমাদের ইনওয়ার্ড ডিরেকশন, এই যে ভেতর দিকে দেখো ইনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে অ্যারোটা। আর যেহেতু আউটপুট মানে মাইক্রোপ্রসেসর আউটপুট পাঠাচ্ছে, তাই জন্য এটা আউটপুট ডিরেকশন। অ্যাড্রেস বাস ডেটা বাস পড়ানোর সময় যেটা বলছিলাম, অ্যাড্রেস বাস সবসময় ইউনিডিরেকশনাল হয়। মাইক্রোপ্রসেসর এক্সটার্নাল অ্যাড্রেসকে যখন অ্যাক্সেস করে, মাইক্রোপ্রসেসর অ্যাড্রেসকে অ্যাক্সেস করছে মানে মাইক্রোপ্রসেসর থেকে অ্যাড্রেস কোনোভাবে বাইরের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাড্রেস বাস বাইরের দিকে ডিরেকশন, শুধু ইউনিডিরেকশনাল। তাহলে বলবে এখানেও তো অ্যাড্রেস আছে, এখানে কেন ইউনিডিরেকশনাল? কারণ এখানে ডেটাটাও আছে, আর ডেটা মাইক্রোপ্রসেসর থেকেও আসতে পারে, মাইক্রোপ্রসেসর থেকে যেতেও পারে, মাইক্রোপ্রসেসরে আসতেও পারে। তো সেই জন্য ডেটা আছে বলে এটাকে ইউনিডিরেকশনাল দেখানো হয়েছে, যেহেতু এটা ডেটা আর অ্যাড্রেস একসাথে। এএলইতে এখান থেকে আউটপুট বাইরে, এই কন্ট্রোল এন্ড স্ট্যাটাস সিগন্যাল গুলো সবকটাই বাইরের দিকে, সবকটাই বাইরের দিকে অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, এরপরে আমাদের যে পার্টটা আসবে সেটা হচ্ছে এইখানটা, এই পার্টটা, এই যে 6 থেকে 10 অব্দি, আর এদিকে 35 থেকে 35, 39, 36, এই যে কতগুলো পিন আছে, আমাদের 7টা পিন আছে। এইগুলোকে আমরা বলি এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল। এক্সটার্নালি
কি বললাম, এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল। তো এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল মানে কি, যেটা বাইরে থেকে ইনিশিয়েট হয়েছে, যেই সিগন্যালটা বাইরে থেকে ইনিশিয়েট হয়েছে, তো তাহলে নাম দেখেই বুঝতে পারছো তার মানে বাইরে থেকে ইনিশিয়েট হয়েছে মানে ওই ইনপুটটা বাইরে থেকে আসছে, তাই জন্য দেখো অ্যারোগুলো ভেতর দিকে মুভ করা। দেখো সিগন্যালটা বাইরে জেনারেট হয়েছে, এক্সটার্নালে কোথাও বাইরে জেনারেট হয়েছে, সেই মাইক্রোপ্রসেসরকে কিছু পাঠাচ্ছে, তাই জন্য দেখো প্রত্যেকটা সিগন্যাল বাইরে থেকে ভেতরের দিকে মুখ এসেছে। বোঝা গেছে? এখানে আমাদের যেগুলো মেনলি যেগুলো আসে সেটা হচ্ছে আমাদের ইন্টারাপ্টস গুলো পড়তে হয়। ইন্টারাপ্ট মানে কি, আমরা যখন এমনিতেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছো তখন ইন্টারাপ্ট মানে কি, ইন্টারাপ্ট এমনিতে ইন্টারাপ্ট মানে কি, ইন্টারাপ্ট মানে ইন্টারাপশন করা মানে কি, কোনো একটা কাজ চলছে তার মধ্যে, ধরো তুমি পড়ছো, তোমাকে কেউ বাইরে থেকে ডেকে নিয়ে চলে গেল এখন এসে, তো তাহলে এটা ইন্টারাপ্ট এলো। এবার যদি সেই ইন্টারাপ্টটা খুব মানে খুব ইম্পর্টেন্ট হয়, যে তোমার পড়ার থেকে বেশি দরকারি, তো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট না। তো ইন্টারাপ্ট মানে এটাই, ধরো মাইক্রোপ্রসেসর কোনো কিছু টাস্ক পারফর্ম করছে, তখন অন্য কোনো বাইরের সিগন্যাল এলো যে মাইক্রোপ্রসেসরকে অন্য কোনো একটা কিছু ইম্পর্টেন্ট কাজের ব্যাপারে ইনফরমেশন দিল। তো সেখানে আমরা যে আমাদের যে ইন্টারাপ্ট গুলো আছে, 5টা ইন্টারাপ্ট আছে আমাদের বেসিক্যালি: ট্র্যাপ, RST 7.5, এরকম ভাবেই মনে রাখবে পরপর, তাহলেই দেখবে মনে থাকবে, এগুলো সিকোয়েন্সেও থাকবে। RST 6.5, RST 5.5 আর INTA, সরি INTR, কি হলো, এই 5টা ইন্টারাপ্ট আমাদের কাছে, 5টা এক্সটার্নাল ইন্টারাপ্ট আমাদের কাছে আছে। ইন্টারাপ্ট, তার মধ্যে ধরো একসাথে দুটো ইন্টারাপ্ট এসেছে, ধরো তোমাকে মা ডাকছে, আবার তোমার সাথে আর আশেপাশের কোনো একটা বাড়ি থেকে কেউ একজন ডাকছে, তুমি মায়েরটা দরকার, মায়েরটার কাছে আগে যাবে, তাহলে অবশ্যই যদি দুটো ইন্টারাপ্ট বা 3টে ইন্টারাপ্ট, মোর দেন ওয়ান ইন্টারাপ্ট একসাথে আসে, আমাদেরকে জানতে হবে কোনটার প্রায়োরিটি বেশি, তবেই আমরা একসাথে তো সব জায়গায় মাইক্রোপ্রসেসর চলে যেতে পারবে না, যে ঠিক আছে একসাথে সব জায়গায় আমি কাজগুলো দেখতে চলে গেলাম যে কোথায় কি সমস্যা হয়েছে। তো ট্র্যাপের হচ্ছে সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটি, মানে এখানে যদি ট্র্যাপ ছাড়া আর কোনো ইন্টারাপ্ট ট্র্যাপের সাথে আসে, তাহলে মাইক্রোপ্রসেসর সবার আগে কাকে অ্যাটেন্ড করবে? মাইক্রোপ্রসেসর সবার আগে কাকে অ্যাটেন্ড করবে? ট্র্যাপকে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তারপরে যেগুলো এসছে সেভাবে যাবে, তো তারপর RST 6.5 7.5 আছে, তারপর 6.5, তারপর 5.5। INTR হচ্ছে সব থেকে লোয়েস্ট। দিদি এই জায়গাটা একটু আরেকবার বলো না। হ্যাঁ বলছি। ম্যাম বলো। ম্যাম বলছি যে এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যালে ইন্টারাপ্টস এর মানে কাজটা কি, ইন্টারাপ্টস থাকেই কেন? ইন্টারাপ্ট থাকে কারণ ইন্টারাপ্ট মানে বেসিক্যালি কোনো এক্সটার্নাল পেরিফেরাল ডিভাইস তোমাকে বলছে যে তার সেখানে কোনো সমস্যা হয়েছে, সেটাকে তুমি আগে দেখো। মানে কোনো কাজ চলতে চলতে যে আর কোনো কোথাও সমস্যা হবে না তা তো না। তুমি যখন কোনো কাজ করো, তুমি যখন যে কাজটা করছো শুধু তুমি সেটাতেই ফোকাস থাকো, তোমার যে আর কোনো কাজ আসে না বা কোনো কিছু ডাক পড়ে না, সেরকম তো না। তো মাইক্রোপ্রসেসর ধরো একটা কোনো প্রোগ্রাম আমি মাইক্রোপ্রসেসরকে এক্সিকিউট করতে দিয়েছি, বা আমাদের ল্যাপটপেই ধরো, বা আমাদের যে কোনো প্রসেসরের সময় ইউজ করার সময় ধরো একটা কিছু প্রসেসিং চলছে ওর মধ্যে, তার মধ্যে তুমি কোথাও কিবোর্ড থেকে কিছু লিখে দিলে বা আরেকটা কিছু করতে শুরু করে দিলে, তো তখন তো আমাদের একটা ইন্টারাপ্ট আসছে, যে কাজটা হচ্ছিল, একটা প্রসেসর তো এট এ টাইম সবকিছু কাজ একসাথে করতে পারবে না। তো এই যে ইন্টারাপ্টটা আসছে, যে ওকে একটা অন্য কাজে যেতে হচ্ছে, যেটা করছিল সেটাকে ছেড়ে, তো সেটাই হচ্ছে ইন্টারাপ্ট। তাই জন্যই ইন্টারাপ্ট গুলোকে রাখা হয়। হতেই পারে যে ইন্টারাপ্টটা এতটাই দরকার যে যদি এই মুহূর্তে অ্যাটেন্ড না করে সেটা, তাহলে কিছু একটা সমস্যা হয়ে যাবে, তো তাহলে ইন্টারাপ্টটা রাখা দরকার, যে এখানে কোনো সমস্যা হলে তুমি আগে গিয়ে সেটা দেখো, তুমি যেটা করছো সেটা ফেলে আগে এখানে গিয়ে দেখো। এটা কাজ, তাই তো? হ্যাঁ, মানে ইন্টারাপ্টটা কেন ইউজ করা হচ্ছে? বেসিক্যালি ইন্টারাপ্টটা আসে আমাদের। এটা তো ঠিকই, হ্যাঁ, কোথাও ভুল হলে কোথাও ওটাকে আগে বলবে তুমি যে তো ঠিক এমনিতেই করো। ল্যাপটপের সঙ্গেই দেখো না, তোমার একটা কোথাও একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ফাংশন চলছিল অলরেডি, তুমি আরো কিছু কাজ হ্যাঁ, করতে শুরু করে দিলে,
তুমি আরো কিছু কাজ করতে শুরু করে দিলে, তো সেটার ম্যাম সেটা মানে যদি বেসিক্যালি, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে বেসিক্যালি মানে ধরুন আমরা যখন কাজ করি যে সাইডে যে নোটিফিকেশন গুলো আসে, যে ধরুন আপনার একটু অ্যান্টিভাইরাসটা আপডেট করুন, তো ওটা একটা ইন্টারাপ্ট হলো, তো ওটাকে আমরা গিয়ে আপডেট করতে গেলে ওরকম টাইপের কিছু বলছেন? মানে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে একদম, ইন্টারাপ্ট যেটার ফাংশনটা। প্রায়োরিটি যেরকম, হ্যাঁ একদমই তাই। এই ইন্টারাপ্ট পিনে, মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট পিনে যখন কিছু আসবে, বিশেষ করে যখন ট্র্যাপে একসাথে অনেকগুলো ইন্টারাপ্ট আসতেই পারে, তোমাকে যেটা বাড়ির এক্সাম্পল দিয়ে বললাম, একসাথে অনেকে তোমাকে ডাকতেই পারে, তখন তোমার একটা প্রায়োরিটি থাকে যে এই কাজটা আগে করতে হবে, তখন ট্র্যাপের প্রায়োরিটি হাইস্ট। তো যেই কাজগুলোকে করছিল মাইক্রোপ্রসেসর সেটাকে ফেলে ওকে ওখানে আগে দেখতে হয়। এটা আমরা করি না, এমন না যে আমি উঠে গিয়ে দেখলাম, এটা ইন্টারনাল ব্যাপার, এটাতে আমার কোনো হাত নেই, এটা আমি করব না, আমি গিয়ে দেখবো না যে এখানে চলো এখানে ঘুরে আসি একবার গিয়ে। মানে ওই এটা জায়গাটা ডাইরেক্ট এরর দেখিয়ে দেয়। না, এরর দেখিয়ে দেয় না, ওটা মানে মাইক্রোপ্রসেসর নিজে থেকে কাজ করে, ওটা আমাদের, ওটা ইন্টারনাল, মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল ফাংশন। এমন না যে আমি গিয়ে ওই অ্যাপ্লিকেশনটা খুললে তবে ওখানে কাজ হচ্ছে, ওটা ও তখন অ্যাটেন্ড করে, ওটা ওর কাজ ইনিশিয়ালি। এখানে কিছু ভেক্টর ইন্টারাপ্ট আছে, যে এই যে RST 7.5 6.5 এগুলোকে বলছি না, এগুলোর কি কাজ জানো তো? এই পিনগুলোতে যখন ইন্টারাপ্ট আসে না, ও ডিরেক্ট মাইক্রোপ্রসেসরকে একটা অন্য লোকেশনে নিয়ে চলে যায়, মাইক্রোপ্রসেসরের প্রোগ্রাম কাউন্টারটাকে বেসিক্যালি, যে তুমি এবার এই কাউন্ট, এই যে অ্যাড্রেসটা আছে এখান থেকে কিছু জিনিস এক্সিকিউট করা শুরু করো, এখানে কিছু একটা সমস্যা হয়েছে। তো বেসিক্যালি এগুলোর সাথে অ্যাড্রেসও অ্যাসোসিয়েটেড থাকে, ভেক্টর ইন্টারাপ্ট বলি আমরা এগুলোকে সেজন্য। তো সেরকমও কাজ আছে যে এই জায়গায় এই জায়গায় তোমাকে এখন যেতে হবে। তো এইভাবে ইন্টারাপ্ট গুলো কাজ করে, বুঝতে পেরেছো ব্যাপারটা? আর প্রায়োরিটি কেন হ্যাঁ ম্যাম। মনে রাখতে হবে? মোর দেন ওয়ান ইন্টারাপ্ট যদি অ্যাট এ টাইম চলে আসে তখন আমাদের জানতে হবে, এখান থেকে দেখেই বুঝতে পারে, যদি INTR আসে আর RST 7.5 আসে, ও আগে RST 7.5 এর জন্য অ্যাড্রেসটা যেটা আছে, যেহেতু ভেক্টর ইন্টারাপ্ট, সেখানে আগে ছুটবে, দেখবে সেখানে কি সমস্যা হয়েছে, সেখানে কি এক্সিকিউট করতে হবে বা কিছু করতে হবে, সেটা করে এসে INTR কে দেখবে। তারপর INTR এর কাজ হয়ে গেলে তখন ও যেটা করছিল, যেই কাজটা চলাকালীন ওর ইন্টারাপ্ট এসেছে, সেই কাজটাকে কমপ্লিট করবে। আচ্ছা হয়েছে, এই হলো আমাদের ইন্টারাপ্টের কাজ। এবার দেখবে ইন্টারাপ্টের পরেই একটা সিগন্যাল আছে, ইন্টারাপ্ট, এখানটা ইন্টারাপ্ট গুলো দেখে নিলে, এখানটা এখন আপাতত এখানটা যদি বাদ রাখি, যদি INTA টাকে আগে দেখি, INTA বার। আচ্ছা, এই ইন্টারাপ্ট গুলো কিন্তু সবকটাই দেখো হাইতে অ্যাক্টিভ, একটার মাথাতেও বার নেই, ঠিক আছে? মানে ইন্টারাপ্ট পিন গুলোতে 1 এলে তার মানে ইন্টারাপ্ট এসেছে, যতক্ষণ 0 আসছে ওই পিন গুলো ততক্ষণ ইন্টারাপ্ট নেই, বোঝা গেছে? এরপরে একটা পিন আছে তোমাদের, যেটা হচ্ছে INTA বার। এবার তোমাকে ধরো ইন্টারাপ্ট কোনো কিছু এসেছে, তুমি ধরো একটা অন্য কাজ করছো, তোমাকে তো ইন্টারাপ্টকে জানাতে হবে যে তুমি ইন্টারাপ্টটা পেয়েছো, তুমি অ্যাকশন নেবে, তাই তো? নাহলে ইন্টারাপ্ট যে পাঠাচ্ছে সে কি করে বুঝবে যে তুমি অ্যাকশন নেবে কিনা? তোমাকে কেউ যদি একটা ইন্টারাপ্ট পাঠায়, তোমাকে ইন্টারাপ্টটাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি ইন্টারাপ্টটা বুঝতে পেরেছি, আমি এবার অ্যাকশন নেবো এটার এগেইনস্টে। তো ইন্টারাপ্টটা এসেছিল, এই 5টা পিনে যেখানেই ইন্টারাপ্ট আসুক না কেন, এই ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, এটাকে আমরা বলবো ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। কোনো কিছু অ্যাকনলেজ করা মানে কি, যে হ্যাঁ আমি এটা দেখেছি, এবার স্বীকার করা, বা যেটা আমরা বলি, তো এটা আমরা বললাম যে হ্যাঁ আমরা এটা পেয়েছি, এবার এটাতে কিছু কাজ করব। তো ও ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করে, তাই জন্য যে আমি ইন্টারাপ্টটা পেয়েছি। তো এই ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিনটা, এটার কিন্তু সিগন্যালটা মাইক্রোপ্রসেসর পাঠায় কাকে? যে বা যারা ওকে ইন্টারাপ্ট পাঠিয়েছে তাদেরকে, এটা বোঝানোর জন্য যে আমি ইন্টারাপ্টটা পেয়েছি, আমি এটা এবার অ্যাকশন যেটা আমার নেওয়ার আছে সেটা আমি নেব। বোঝা গেছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্টের কি কাজ? আর এটা হচ্ছে লো এনেবল, আর এটা মাইক্রোপ্রসেসর পাঠায়, তার মানেই দেখো পিনটা কোন দিকে হবে? বাইরের দিকে। দেখো তো পিনটা বাইরের দিকে হয়েছে কিনা, এই দেখো বাইরের দিকে হয়েছে। এটাকে আমরা বলি এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনলেজমেন্ট, এক্সটার্নালি যে সিগন্যাল গুলো এসেছিল তাদের অ্যাকনলেজমেন্ট। আর একটাও আছে, সেটা আমরা আগে পড়বো এখানে, তারপর তার অ্যাকনলেজমেন্টটা দেখবো। হয়েছে? এতটা অব্দি বোঝা গেছে? নেক্সট নেক্সট আমাদের কি পিনটা ছিল? আমাদের এখানে রেডি পিন ছিল। আচ্ছা তার আগে হোল্ডটা পড়ে নি, হোল্ড পড়ে নি। হোল্ড মানে কি? এটাও একটা হাই অ্যাক্টিভ বা ওয়ান অ্যাক্টিভ। তার মানে হোল্ড মানে কি, কোনো কিছু
আমি তোমাদেরকে বলি 1 মিনিট হোল্ড করো, তো তোমাদের 1 মিনিট ওয়েট করতে বললাম তো ধরো আমি ধরো এখন উঠে গেলাম একটুখানি, পড়াচ্ছি না এখন, সেজন্য বললাম 2 মিনিট হোল্ড করো। তো তোমরা তাহলে বুঝলে যে ম্যাম এখন নেই, ম্যাম আমাদের এখন ওয়েট করতে বলেছে। তো এই হোল্ড সিগন্যালটার মানে হচ্ছে আমাদের যে পেরিফেরাল ডিভাইস গুলো আছে, যারা কিনা ধরো আমাদের যদি প্রথম একদমের ইটা দেখি, এইখানে যখন কোনো পেরিফেরাল ডিভাইস, মাইক্রোপ্রসেসর তো এরকম মাঝখানে আছে, ইনপুট আউটপুট ডিভাইস আছে, তার সাথে মেমোরি আছে। তো আমাদের এমনিতে যেভাবে কাজ হয় সেটা হচ্ছে এই পেরিফেরাল ডিভাইস গুলো মাইক্রোপ্রসেসরের থ্রু দিয়ে মেমোরিকে অ্যাক্সেস করে। এবার অনেক সময়তেই হতে পারে যে এই পেরিফেরাল ডিভাইস গুলো ডিরেক্ট বললো যে আমরা তোমার থ্রু দিয়ে করতে চাই না, আমরা ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করব। কিন্তু সেটা তো পসিবল না, কারণ মেমোরিকে ধরে আছে মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস আর ডেটাবেস গুলো। তখন ওরা এই হোল্ড সিগন্যালটাতে হাই ইনপুট মানে 1 পাঠায়, যাতে করে এটা বোঝায় যে তুমি 1 মিনিট হোল্ড করো, তোমার ডেটাবেস আর অ্যাড্রেস বাসকে রিলিজ করো, আমরা ডিরেক্ট মেমোরির সাথে এখন কিছু ডেটা ট্রান্সফার করতে চাই। বোঝা গেছে? বেসিক্যালি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের জন্য এটা ইউজ হয়। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বলি আমরা এটাকে, ডিএমএ। দেখবে বইতে লেখা থাকবে ডিএমএ, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। যখন পেরিফেরাল ডিভাইসেসরা আচ্ছা, হোল্ডের কাছে এটা কি আসে বললে? বললাম যে বাইরের যে ডিভাইস আছে তারা বেসিক্যালি মাইক্রোপ্রসেসরের থ্রু দিয়ে মেমোরিকে অ্যাক্সেস করতে পারে, কারণ মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস, ডেটা বাস এগুলো মেমোরি দিয়ে সবসময় কানেক্টেড। তো যখন ওদের এরকম মনে হয় যে আমরা মাইক্রোপ্রসেসরের থ্রু দিয়ে করব না, আমরা ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করব, সেই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের জন্য ওরা এই হোল্ড পিনটাতে, পেরিফেরাল ডিভাইস হোল্ড পিনে 1 পাঠায়, যাতে করে মাইক্রোপ্রসেসর বুঝতে পারে যে আমাকে পেরিফেরাল ডিভাইসটা বলছে তুমি দাঁড়াও এখন কিছুক্ষণের জন্য ওয়েট করে যাও, আমার নিজের যে অ্যাড্রেস বাস ডেটা বাস গুলো আছে ওগুলোকে রিলিজ করে দিতে হবে, ওগুলো দিয়ে এখন কোনো কিছু পাঠালে চলবে না, কারণ এখন মেমোরিকে আমি অ্যাক্সেস করব না, এখন ডিরেক্টলি পেরিফেরাল ডিভাইস গুলো মেমোরিকে অ্যাক্সেস করবে। সরি, বুঝতে পেরেছো কি বললাম? নর্মাল কন্ডিশনে যদি মাইক্রোপ্রসেসরের থ্রু দিয়ে অ্যাক্সেস করে, যখন ওরা চাইবে যে ওরা ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করবে, তখন ওরা এই হোল্ড সিগন্যালটা বা হোল্ড রিকোয়েস্টটা পাঠায়। তো পেরিফেরাল ডিভাইসেস সেন্ড হোল্ড রিকোয়েস্ট পাঠানো মানে বেসিক্যালি হোল্ডটা যেহেতু একটা হাই এনেবল পিন, তাহলে 1 পাঠাতে হবে এই পিনটাতে, রিকোয়েস্ট টু মাইক্রোপ্রসেসর। কাকে পাঠায়? মাইক্রোপ্রসেসরকে পাঠায় to transfer data directly to the directly কোথা থেকে? from input or output to memory, ইনপুট আউটপুট থেকে মেমোরিতে। এবার দেখো কেন দরকার পড়ছে এটা বলার যে আমি ডিরেক্ট পাঠাবো, কারণ আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে তার অ্যাড্রেস বাস আর ডেটা বাস সবসময় অ্যাক্টিভ হয়ে বসে আছে। তো হতেই পারে যখন এখানে ওরা কাজ করতে চাইছে পেরিফেরাল ডিভাইসটা ডিরেক্ট মেমোরির সাথে, তখন মাইক্রোপ্রসেসর অলরেডি কোনো কাজ করছে। তো মাইক্রোপ্রসেসরকে বলা দরকার যে দাঁড়াও, তুমি এখন কিছু করো না, তুমি এখন তোমার অ্যাড্রেস বাস আর ডেটা বাসকে রিলিজ করে দাও, এখন আমরা ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করব। তো হতে পারে যে এই ইন্টারাপ্টের মধ্যে কোনো একটা আর এই হোল্ড একসাথে এলো, হোল্ডও আসতে পারে, আবার কোনো একটা ইন্টারাপ্টও আসতে পারে। তো মানে যখন কোনো একটা বাইরের ডিভাইসে কোনো ইন্টারাপ্টও এসেছে, যে কোথাও একটা কোনো পজিশনে কোনো প্রবলেম হয়েছে, তার সাথে কোনো একটা পেরিফেরাল ডিভাইস এরকমও আছে যে কিনা এখন ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করতে চাইছে, তখন কি হবে? আমাদের কোনটা প্রায়োরিটিস বেশি তখন জানতে হবে। তো যদি ইন্টারাপ্টের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি কার? ট্র্যাপ, তাহলে হোল্ডের প্রায়োরিটি
মোর দ্যান ট্র্যাপ। তাহলে যদি কোনো ইন্টারাপ্টও আসে, বা যেহেতু ট্র্যাপ ছাড়া বাকি সব ইন্টারাপ্টের প্রায়োরিটি কম, তাই ট্র্যাপের থেকেও যদি হোল্ডের প্রায়োরিটি বেশি হয়, তাহলে যে কোনো ইন্টারাপ্টের থেকে হোল্ডের প্রায়োরিটি বেশি। বোঝা গেছে? তাহলে যদি কোনো সময় ওকে হোল্ড করতে বলে প্লাস কোনো ইন্টারাপ্টও এসে যায়, ও আগে ওর মেমোরির সঙ্গে সবকিছু যা অ্যাড্রেস বাস ডেটা বাস আছে সেগুলোকে রিলিজ করে আগে হোল্ড করবে, ও আগে ওয়েট করবে, তারপরে ইন্টারাপ্টকে দেখবে। তো যেরকম আমরা ইন্টারাপ্টের ক্ষেত্রে বলেছিলাম যে ইন্টারাপ্ট এলেই হলো না, মাইক্রোপ্রসেসরকে জানাতেও হয় ইন্টারাপ্ট যারা পাঠিয়েছে তাদেরকে যে আমি ইন্টারাপ্টটা পেয়েছি, আমি কাজ করবো এরপর। তো সেরকমই যখন হোল্ড আসে তখনও ওকে জানাতে হয় যে আমি হোল্ড সিগন্যালটা পেয়েছি, আমি এটাকে অ্যাকনোলেজ করছি। সেটার জন্য আমাদের আছে হোল্ড অ্যাকনোলেজমেন্ট পিন। কি আছে? হোল্ড অ্যাকনোলেজমেন্ট পিন। এটা কিন্তু লোতে অ্যাক্টিভ না, এটা কিন্তু হাইতেই আপনার অ্যাক্টিভ। স্ক্রিনটা আসছে না। হ্যাঁ বলো। আপনার স্ক্রিনটা আসছে না, ব্ল্যাক হয়ে গেল, বাকিদের কি আসছে? অনেকক্ষণ ধরে স্টপ হয়ে রয়েছে, কখন আসছে না? কখন থেকে? স্ক্রিন চলে গেছে। এই যে একটু আগেই হলো, মানে কন্টিনিউয়াসলি হচ্ছে না, একটু আগেই হলো just। দেখো এবার এসেছে? এবার এসেছে? হ্যাঁ হ্যাঁ এবার আসছে, হ্যাঁ, যেটা এবার বলছিলাম, আসছে। যেমন ইন্টারাপ্ট গুলো এলেই হলো না, মাইক্রোপ্রসেসরকেও জানাতে হয় যে হ্যাঁ আমি ইন্টারাপ্টটা পেয়েছি, আমি কাজ করছি এটার উপর, করবো এক্ষুনি, বা করছি কাজ এটার উপর। তেমন হোল্ডও যখন আসে তখন হোল্ড ওকে যে পেরিফেরাল ডিভাইসটা পাঠাচ্ছে যখন, ওকে তখন সেই ডিভাইসকে জানাতে হয় যে হ্যাঁ আমি তোমার হোল্ডের রিকোয়েস্টটা পেয়েছি, আমি এটাকে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি, অ্যাকনোলেজ করছি, আমি সেটার জন্য আমার ডিভাইসকে রিলিজ করছি এবার। তো সেটার জন্য যখন আসে, সেটার জন্য আমাদের লাগে হোল্ড অ্যাকনোলেজমেন্ট, যেটাকে আমরা লিখি HLDA। এটা কি করে? হোল্ড সিগন্যালের অ্যাকনোলেজমেন্ট, হোল্ড অ্যাকনোলেজমেন্ট। তা অ্যাকনোলেজমেন্ট পাঠানো, আমি কি বলেছি, মাইক্রোপ্রসেসর বলে যে হ্যাঁ আমি সিগন্যালটা পেয়েছি, আমি কাজ করছি, তাহলে এটা একটা বাইরের দিকে যাওয়ার সিগন্যাল। তাহলে আমাদের যদি দেখি, দেখো এখানে HLDA একটা বাইরের দিকে সিগন্যালটা গেছে। তো এই হচ্ছে আমাদের দুটো অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল, যেটা আমাদের ইন্টারাপ্টকে আর হোল্ডকে অ্যাকনোলেজ করে। এরপর আমাদের এখানে আরো দুটো এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল পড়ে আছে, একটা হচ্ছে রেডি আর একটা হচ্ছে রিসেট ইন। রিসেট ইন আর রেডি দুটোই আমাদের বাইরে থেকে এসেছে। তো আমাদের রিসেট ইনটার আর এটার কি কাজ? এটাও একটা এক্সটার্নালি ইনিশিয়েটেড, এটা অ্যাকনোলেজমেন্ট। এটা এক্সটার্নালি ইনিশিয়েটেড। এটা অ্যাকনোলেজমেন্ট। আর দুটো এক্সটার্নালি ইনিশিয়েটেড পড়ে আছে। আর দুটো এক্সটার্নালি ইনিশিয়েটেড পড়ে আছে, সেগুলো কি কি? একটা হচ্ছে রেডি আর একটা হচ্ছে রিসেট ইন। এটা বার আছে মেবি, রেডিটায় মনে হয় বার নেই, দেখে নিই একবার। রেডি পিনটা কি করে? এখানে মাইক্রোপ্রসেসরের ফিচার্স লেখানোর সময় আমি বলেছিলাম যে মাইক্রোপ্রসেসর বেসিক্যালি কি কি ফ্রিকোয়েন্সিতে কাজ করে? 3 মেগাহার্টজ। 3 মেগাহার্টজ, এফ মানে 3 মেগাহার্টজ, ফ্রিকোয়েন্সি 3 মেগাহার্টজ। তাহলে টি কত? টাইম পিরিয়ড কত? 1/3 × 10⁶, তাই তো? হ্যাঁ না, তো একটা ভীষণ, এইটা 1/3 × 10⁶ মানে একটা খুব কম সময়, ভীষণ কম একটা ভ্যালু। যদি আমি ক্যালকুলেট করি এই জিনিসটাকে, হ্যাঁ অনেক বড়। বড় না ছোট? অনেক বড় না অনেক সরি ছোট? অনেক ছোট একটা ভ্যালু। তার মানে খুব কম সময় কাজ করে ফেলতে পারে।
খুব ফাস্ট এক্সিকিউট করতে পারে। তো যখন ও কোনো এক্সটার্নাল ডিভাইসের সঙ্গে মিলে কোনো কাজ করছে, বা এক্সটার্নাল ডিভাইসকে ধরো কোনো সিগন্যাল পাঠাচ্ছে বা কিছু ডেটা পাঠাচ্ছে বা কিছু করছে, এক্সটার্নাল ডিভাইস যদি দেখে যে তার সঙ্গে যদি ক্লক ফ্রিকোয়েন্সি ম্যাচ না করে, মানে অপারেটিং যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা যদি ম্যাচ না করে, তাহলে কি হচ্ছে, তুমি ডেটা পাঠিয়েই যাচ্ছ, আমি লোড করতে পারছি না, হবে তো আমার এখানে ওভারলোড হয়ে যাবে। তুমি অনেক ফাস্ট ডেটা পাঠাচ্ছ, আমি সেগুলো স্টোর করতে সুযোগ পাচ্ছি না, কারণ আমি আস্তে আস্তে কাজ করি। তুমি ফাস্ট হলে কি হবে, আমি তো স্লো, তুমি আমার সাথে কাজ করছো। ধরো যখন তোমাদের ওই রেস হয় না, পায়ে বেঁধে যখন দৌড়তে হয়, দুজনের যখন একটা একটা করে পা বাঁধা থাকে, তখন দুজনের ছোটা স্পিডটাকে ম্যাচ করতে হয় অবভিয়াসলি, নাহলে একজন যখন ছুটতে যাবে আর একজন যদি না ছুটতে পারে তখন পড়ে যাবে উল্টে। তো যখন মাইক্রোপ্রসেসর কোনো পেরিফেরাল ডিভাইসের সঙ্গে কাজ করে, যাদের কিনা ক্লক ফ্রিকোয়েন্সিটা ওরম ভাবে বা টাইমিংটা ওরম ভাবে ম্যাচ করছে না, তখন যেটা করে সেটা হচ্ছে এক্সটার্নাল যে ডিভাইসটা আছে, পেরিফেরাল যে ডিভাইসটা আছে, সেটা ওকে রেডি সিগন্যাল পাঠাতে থাকে। রেডি সিগন্যালটা একটা লো এনেবল সিগন্যাল বা লো এনেবল পিন। এটা কে পাঠায়, পেরিফেরাল ডিভাইস টু মাইক্রোপ্রসেসরকে পাঠায়। কি বলে এটা পাঠিয়ে, যে এবার আমি রেডি আছি, এবার তুমি ডেটা পাঠাও। মানে রেডি বললে তবেই মাইক্রোপ্রসেসর ডেটা পাঠাবে পেরিফেরাল ডিভাইসকে। বোঝা গেছে? বোঝা গেছে? যাতে ওরা সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ করতে পারে। টু টেল I am ready to accept data। তাহলে রেডি পিনের কাজ বোঝা গেছে। এবার হচ্ছে রিসেট ইন। দুটো পিন আছে দেখবে, একটা আছে রিসেট ইন, একটা আছে রিসেট আউট। রিসেট ইনটা বাইরে থেকে আসে, যেটা কিনা কাজ করে কি, ম্যাম বলছি রেডিটা তো লো এনাবেল পিন, তাহলে ওটা মাথায় বার ও নেই সরি, কেন? লো এনেবল আমি ভুল লিখেছি, ওটা হাই এনেবল। ওটা তো হ্যাঁ হাই এনেবল, দেখো যেটা ডায়াগ্রামে আছে ওটাই ঠিক আছে, আমি ভুল লিখেছি লেখার সময়। হাই এনেবল ওটাতে ওয়ানই পাঠাবে। মানে এক্সটার্নাল ডিভাইস গুলো বা পেরিফেরাল ডিভাইস যদি বলে যে আমি রেডি তোমার ডেটা পাঠানোর জন্য, একটা ডেটা পাঠিয়েছে এবার একটা পাঠাও, এরকম আমি যখন বলবে তবেই মাইক্রোপ্রসেসর পাঠাবে, কারণ না হলে অপারেটিং ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। বোঝা গেছে? এরপরে কি আমরা বলছিলাম যে রিসেট ইন আছে, রিসেট ইনটা বাইরে থেকে ভেতরের দিকে আসে, তো সেটা রকমই কাজ। রিসেট করা মানে কি, কোনো কিছুকে রিসেট করতে চাইছি। ইন মানে কি, ভেতরের দিকে আসছে, মানে টু রিসেট, মানে মাইক্রোপ্রসেসরে যতটা যা কাজ হয়েছিল সেখান থেকে যদি আমি রিসেট করে দিতে চাই, যখন আমরা ফোন রিসেট করি বা এসব কিছু আবার ইনিশিয়ালিতে নিয়ে যেতে চাই, তাহলে রিসেট, সরি আদার না, তো রিসেট মাইক্রোপ্রসেসর। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের যদি কোনো আমি রিসেট করতে চাই কোনো কারণে, সেটা হচ্ছে রিসেট ইন এর কাজ। এবার বাইরের কিছু পিন আছে আমাদের, এটা রিসেট ইন গেল, এবার বাইরের কিছু পিন আছে, এখানে দেখি ওপর থেকে দেখতে আরম্ভ করি। আমি কি বলেছি যে এটা আমাদের 3 মেগাহার্জ অপারেটিং ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ঠিক আছে, এই যে 3 মেগাহার্জটা কে জেনারেট করে, এই যে x1 x2 আছে, এই যে x1 x2 আছে, এইগুলোকে আমরা বলি ক্রিস্টাল oscillator generates the 3 megahertz operating frequency। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি লিখলাম বটে যে 3 মেগাহার্জ অপারেটিং ফ্রিকোয়েন্সিটা জেনারেট করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 মেগাহার্জ জেনারেট করে না, এটা জেনারেট করে 6 মেগাহার্জ।
আর ক্রিস্টাল অসিলেটর যে মেগাহার্টজ যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করে দ্যাট ইজ ডিভাইডেড বাই 2। আমাদের ক্রিস্টাল অসিলেটর যে মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিটা জেনারেট করে দেয় সেটা 2 দিয়ে ডিভাইড হয়ে তবে ইউজ হয়। তো ও 6 মেগাহার্টজ জেনারেট করে, কিন্তু তারপর যেহেতু ডিভাইডেড বাই 2 হয়ে ওটা কাজ করে, তাই জন্য ওটা আমাদের 3 মেগাহার্টজ অপারেটিং ফ্রিকোয়েন্সি হয়ে যায়। ওটা ওদের ইন্টারনাল ফাংশন যে 6 মেগাহার্টজ জেনারেট করে, বাট কাজে লাগে যেটা সেটা হাফ, মানে 2 দিয়ে ডিভাইড হয়ে যায়, তাই জন্য 3 মেগাহার্টজে অপারেট করে। এরপরে কি আছে আমাদের, উপর দিকে দেখলে 5 ভোল্ট যেটা আছে, যেটা আমি ওখানে প্রথমে বলার সময় মিস করেছিলাম, এটা +5 ভোল্ট অপারেটিং ভোল্টেজ লাগে। তাহলে অপারেট করতে যে ভোল্টেজটা লাগে সেটা হচ্ছে +5 ভোল্ট, ঠিক আছে। আর তারপরের পিনটা দেখতেই পাচ্ছ, এটা আমাদের গ্রাউন্ড পিন, গ্রাউন্ড করার জন্য ইউজ হয়। তাহলে এই ভিসিসি পিনটা হচ্ছে আমাদের ভিসিসি পিনটা হচ্ছে +5 ভোল্ট আমরা ইনপুট দিই এখান থেকে, আর গ্রাউন্ড পিনটা গ্রাউন্ডের জন্য। আর কি পড়ে থাকলো, আর পড়ে থাকলো আমাদের রিসেট আউট আর ক্লক আউট। এই দুটোর কাজ কি? রিসেট আউট রিসেট আউটটা বেসিক্যালি দেখো, আমি রিসেট ইনটা যখন দেখিয়েছিলাম ওটা কিন্তু একটা ইনওয়ার্ড ডিরেকশনের সিগন্যাল ছিল, ঠিক আছে। রিসেট আউটটা দেখবে একটা বাইরের ডিরেকশনের সিগন্যাল। রিসেট আউটটা কি হয়, মাইক্রোপ্রসেসর যখন রিসেট করে আদার পেরিফেরাল ডিভাইসকে, যখন মাইক্রোপ্রসেসর রিসেট করে আদার পেরিফেরাল ডিভাইসকে তখন হচ্ছে রিসেট আউট। আর ক্লক আউটটা কি, যদি কোনো এরকম ডিভাইস থাকে যেগুলো আমাদের ক্লকে ইউজ হয় না, যেগুলোর মধ্যে ক্লক নেই, সেরকম ডিভাইসের সাথে মাইক্রোপ্রসেসর একসাথে ইউজ হওয়ার জন্য তখন তাদেরকে ওই ক্লকের থ্রু দিয়ে দুজনে সিঙ্ক্রোনাইজ হয়ে ইউজ হয়, বেসিক্যালি টু কানেক্ট, মানে অন্য ডিভাইসকে ক্লক দেওয়ার জন্য বেসিক্যালি এই ক্লক আউটটা ইউজ হয়। ক্লক আউটটাও যখন দেখবো পাশে যখন যাব দেখবে যে ক্লক আউটটাও মাইক্রোপ্রসেসর থেকে যায় বাইরের দিকে, ও বাইরের ডিভাইসকে ক্লক দেয় ফর সিঙ্ক্রোনাইজেশন। এই যে ক্লক আউট, বাইরের দিকে ডিরেকশন। এই গেল আমাদের 40টা পিনের কাজ। দেখো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এগুলো মনে রাখো তো বাবা, কোনটা হ্যাঁ, কিসের মনে কাজ। রাখতে, নাম দেখলেই মোটামুটি মনে রাখতে পারবে, অসুবিধা কিছু হওয়ার কথা না। আজকে এতটাই থাক, আজকে না হলে ওভারলোড হয়ে যাবে, বাড়িতে পড়াশোনা করো। 40টা পিন বুঝেছো আশা করছি, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বলছি, একটা বই সাজেস্ট করো না। গাঁওকার, মাইক্রোপ্রসেসরের জন্য গাঁওকার, রমেশ গাঁওকার। ধরো লিখে রাখি। খুব বিখ্যাত নাম গাঁওকার, একটা খুব বিখ্যাত বই, মানে আমি নিজেও পড়েছি, আমার ভীষণ পছন্দের বই ছিল। যদিও আমি কিনিনি, কারণ মাইক্রোপ্রসেসর যদি তোমরা এরপর গেট দাও বা কিছু দাও, ইসিতে মাইক্রোপ্রসেসর নেই গেটের সিলেবাসে, বাট আমি লাইব্রেরি থেকে পড়েছিলাম যখন পড়েছিলাম, খুব ভালো বই। তবে বইটার দাম কত? তবে গাঁওকারে কিন্তু শুধুমাত্র 8085ই আছে, তাই জন্য কিন্তু এটা একটা ড্রব্যাক। তুমি কিন্তু না তো মাইক্রো কন্ট্রোলার পাবে, না তো 8086 পাবে। তো যদি কোনো অনলাইন ভার্সন পাও, বা যদি মানে 8085 এর জন্য দাম ভালোই আছে গো। যদি বই কিনতে চাও সেকেন্ড হ্যান্ড খুঁজতে পারো কলেজ স্ট্রিটে গিয়ে। হ্যাঁ, কলেজ স্ট্রিট থেকে সেকেন্ড হ্যান্ডই কিনবো। আমি থার্ড সেমেরও বই
সেকেন্ড হ্যান্ডই কিনেছিলাম যদি এক 3টে। বই কেনোই, যদি না কিনতে চাও যে আলাদা করে মাইক্রোপ্রসেসর তারপর মাইক্রো কন্ট্রোলার ওরম ভাবে যদি না কিনতে চাও, যদি এরম ভাবেও কেনো যে মোটামুটি ভালোভাবে কভার হবে, একটা দুটো বই কিনলে একটা মাইক্রোপ্রসেসরের জন্য, কারণ গাঁওকারে কিন্তু 8086ও নেই। তো সেরকম ভাবেই কেনার চেষ্টা করো, আচ্ছা, তবে না গাঁওকারের মতো একটা বই বই এরকম হয়নি। বই বলো যেটাতে সবকিছুই আছে। ওরম ভাবে হয়নি, সিলেবাসের অ্যাকর্ডিং বই তৈরি করা নেই তোমাদের মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলারে। বই আগে তৈরি হয়ে আছে, সিলেবাস আচ্ছা, পরে তৈরি হয়েছে তোমাদের, আমার কিছু করার নেই। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো, কে এসছো? ও, তুমি বেরিয়ে গিয়েছিলে না? ঠিক আছে, আজকে ক্লাসটা সবাই বুঝতে পেরেছো? হ্যালো প্রিয়াঙ্কা আর প্রীতম পুরো ক্লাসটা ছিলে মোটামুটি, তো কোনো অসুবিধা নেই ম্যাম, ছিলাম ক্লাসটা? তখন মানে কোশ্চেন করছিলাম কিছু, তখন বলে পড়ে পড়তে। এক মিনিট আগে বলো, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো? ম্যাম সিলেবাসটা একটু ডাউনলোড করতে খুব প্রবলেম হচ্ছে, একটু সাইডে দেখে দিন না। আগে এক মিনিট, যেটা আমি কথাটা বলছি সেটা শেষ করতে দাও। সবাই যারা ক্লাসে ছিলে তারা ক্লাসটা বুঝতে পেরেছো পুরোটা? ম্যাম বলছি পরে যদি আর কোনো ডাউট হয় তাহলে আপনাকে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারি, আপনার কোনো হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হবে না একদম তো? একদম কোনো অসুবিধা নেই, আমাকে শুধু মেসেজ করার সময় কোন ব্যাচ লিখে দেবে, মানে ইসি বিটেক ফোর্থ সেম এরম ভাবে লিখে দেবে, ব্যাস, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, নাম না লিখলেও ঠিক আছে, চলবে, কারণ আমিও বুঝতে নাম মনে পেরেছি। রাখতে পারবো না, বাট তুমি আমাকে ওরম ভাবে লিখতে পারো। আর এমনি অ্যাপ ওকে। নিয়ে বা যা কিছু নিয়ে, প্রিয়াঙ্কা কি নতুন অ্যাডমিশন বিটেকে? আচ্ছা, আমি ক্লাসের রেকর্ডিংটা আগে স্টপ করি, তারপর কথা বলবো। ক্লাস রেকর্ডিংটা স্টপ করলাম এখানে। হ্যাঁ হ্যাঁ।